নমস্কার, আমি অনুভব। আজ থেকে অনুভব ও বন্ধুরায় শুরু হচ্ছে নতুন নিবেদন, যার নাম গান, গল্প এবং বাংলা সাহিত্য ও অরিজিনালস গল্পে ভরে থাকে আমাদের নিবেদন। গান, গল্প এবং এর যাত্রা শুরু হচ্ছে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর অ্যাডভেঞ্চার এক শৃঙ্গ অভিযান দিয়ে। এর আগে প্রফেসর শঙ্কুর 4টি গল্প শুনিয়েছি আমরা। এটা শঙ্কুর পঞ্চম নিবেদন। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1380 বঙ্গাব্দে, অর্থাৎ 1974 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু, উইলহেম ক্রোল, জেরেমি সন্ডার্স, সের্গেই মার্কোভিচ, রাপসাং এবং অবিনাশবাবু। গল্প পাঠ প্রফেসর শঙ্কু এবং কাহিনীর সূত্রধার আমি অনুভব। শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও এক সিংহ অভিযান। পয়লা জুলাই। আশ্চর্য খবর, তিব্বত পর্যটক চার্লস উইলার্ডের একটা ডায়েরি পাওয়া গেছে। মাত্র 1 বছর আগে এই ইংরেজ পর্যটক তিব্বত থেকে ফেরার পথে সেখানকার কোনো এক অঞ্চলে খাম্পা শ্রেণীর এক দস্যু দলের হাতে পড়ে। দস্যুরা তার অধিকাংশ জিনিসই লুট করে নিয়ে তাকে জখম করে রেখে চলে যায়। উইলেট কোনো রকমে প্রায় আধমরা অবস্থায় ভারতবর্ষের আলমোড়া শহরে এসে পৌঁছায়। সেখানেই তার মৃত্যু হয়। এসব খবর আমি খবরের কাগজেই পড়েছিলাম। আজ লন্ডন থেকে আমার বন্ধু ভূতত্ত্ববিদ জেরেমি সন্ডার্সের একটা চিঠিতে জানলাম যে উইলার্ডের মৃত্যুর পর তার সামান্য জিনিসপত্রের মধ্যে একটা ডায়েরি পাওয়া যায় এবং সেটা এখন সন্ডার্সের হাতে। তাতে নাকি এক আশ্চর্য ব্যাপারের উল্লেখ আছে। আমার তিব্বত সম্বন্ধে প্রচণ্ড কৌতূহল আর আমি তিব্বতী ভাষা জানি জেনে সন্ডার্স আমাকে চিঠিটা লিখেছে। সেটার একটা অংশ আমি এখানে তুলে দিচ্ছি। উইলার্ডস আমার অনেক দিনের বন্ধু ছিল, সেটা তুমি জানো কি না আমি জানি না। তার বিধবা স্ত্রী এডউইনারের সঙ্গে পরশু দেখা করতে গেছিলাম। সে বলল আলমোড়া থেকে তার মৃত স্বামীর যে জিনিস পাঠানো হয়েছিল তার মধ্যে একটা ডায়েরি রয়েছে। সে ডায়েরি আমি তার কাছ থেকে চেয়ে আনি। দুঃখের বিষয়, ডায়েরির অনেক লেখাই জল লেগে অস্পষ্ট হয়ে গিয়েছে, তাই পড়া বেশ মুশকিল। কিন্তু তার শেষ পৃষ্ঠায় কয়েকটা লাইন পড়তে কোনো অসুবিধা হয়নি। 19শে মার্চ একটা ঘটনা, তাতে লেখা রয়েছে শুধু এই 2 লাইন: I saw a herd of unicorns today. I write this in full possession of my sense. তারপরেই একটা প্রচণ্ড ঝড়ের ইঙ্গিত পেয়ে উইলার্ডস ডায়েরি লেখা বন্ধ করে। তার এই অদ্ভুত উক্তি সম্বন্ধে তোমার কি মত জানতে খুব ইচ্ছা করে। উইলার্ড একবার ইউনিকর্ন দেখেছে বলে লিখেছে, আর তারপরেই বলেছে সেটা সে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে দেখেছে। এটা বলার দরকার ছিল এই জন্যেই যে ইউনিকর্ন নামক প্রাণীটিকে আবহমান কাল থেকেই সারা বিশ্বের লোকে কাল্পনিক প্রাণী বলেই জানে। এক শৃঙ্গ জানোয়ার, কপাল থেকে বেরোনো লম্বা পেঁচানো শিং বিশিষ্ট ঘোড়া। ইউনিকর্নের চেহারা বিলেতি আঁকা ছবিতে যা দেখা যায় তা হলো এই: যেমন চীনের ড্রাগন কাল্পনিক, তেমনই ইউনিকর্নও কাল্পনিক। কিন্তু এই কাল্পনিক কথাটা লিখতে গিয়েও আমার মনে খটকা লাগছে। আমার সামনে টেবিলের উপর একটা বই খোলা রয়েছে, সেটা মহেঞ্জোদারো সম্পর্কে। প্রত্নতাত্ত্বিকেরা এই মহেঞ্জোদারোর মাটি খুঁড়ে আজ থেকে 4000 বছর আগেকার এক আশ্চর্য ভারতীয় সভ্যতার যেসব নমুনা পেয়েছিলেন তার মধ্যে ঘর বাড়ি, রাস্তাঘাট, হাঁড়ি, কলসি, খেলনা ইত্যাদি ছাড়াও এক জাতের জিনিস ছিল, যেগুলো হচ্ছে মাটির আর হাতির দাঁতের তৈরি 4 কোনা সিল। এইসব সিলে খোদাই করা হাতি, বাঘ, ষাঁড়, গন্ডার ইত্যাদি আমাদের চেনা জানোয়ার ছাড়াও একরকম জানোয়ার দেখা যায় যার শরীরের অনেকটা বলদের মতো, কিন্তু মাথার রয়েছে একটি মাত্র পাকানো শিং। এটাকে প্রত্নতাত্ত্বিকেরা কাল্পনিক জানোয়ার বলেই মেনে নিয়েছে।
কিন্তু এতগুলো আসল জানোয়ারের পাশে হঠাৎ একটা আজগুবি জানোয়ার কেন খোদাই করা হবে সেটা আমি বুঝতে পারি না। এই জানোয়ার যে কাল্পনিক নয় সেটা ভাবার আরেকটা কারণ হচ্ছে যে 2000 বছর আগের রোমান পণ্ডিত প্লিনি তার বিখ্যাত জীবতত্ত্বের বইতে স্পষ্ট বলে গেছেন যে ভারতবর্ষের একরকম গরু আর একরকম কাঁথা পাওয়া যায় যাদের মাথায় মাত্র একটা শিং। গ্রিক মনীষী অ্যারিস্টটলও ভারতবর্ষের ইউনিকর্ন আছে বলে লিখে গেছেন। এ থেকে কি এমন ভাবা অন্যায় হবে যে এককালে এদেশে এক ধরনের একশৃঙ্গ জানোয়ার ছিল যেটা এখান থেকে লোপ পেলেও হয়তো তিব্বতের কোনো অজ্ঞাত অঞ্চলে রয়ে গেছে, আর উইলাট ঘটনাচক্রে সেই অঞ্চলে গিয়ে পড়ে এই জানোয়ার দেখতে পেয়েছেন? এ কথা ঠিক যে গত 200 বছরে অনেক বিদেশি পর্যটকই তিব্বত গিয়ে তাদের ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন এবং কেউই ইউনিকর্নের কথা লেখেননি। কিন্তু তাতে কি প্রমাণ হলো? তিব্বতে এখনো অনেক জায়গা আছে যেখানে মানুষের পা পড়েনি। সুতরাং সে দেশের কোথায় যে কি আছে তা কি কেউ সঠিক বলতে পারে? সন্ডার্সকে আমার এই কথাগুলো লিখে জানাবো, দেখি কি বলেও। 15ই জুলাই। আমার চিঠির উত্তরে লেখা সন্ডার্সের চিঠিটা এখানে তুলে দিচ্ছি। প্রিয় শঙ্কু, তোমার চিঠি পেলাম। উইলার্ডসের ডায়েরির শেষ দিকের খানিকটা অংশ পড়তে পেরে আরও বিস্মিত হয়েছি। 16ই মার্চ সে লিখেছে, টুডে আই ফ্লিউ উইথ দ্য 200 years old llama. ফ্লিউ মানে কি ও এরোপ্লেনে ওরা কথা বলছে? মনে তো হয় না। তিব্বতে রেলগাড়ি নেই তো এরোপ্লেন কি করে থাকবে? কিন্তু তাহলে কি কোনো যন্ত্র সাহায্য ছাড়াই আকাশ করার কথা বলছে? তাই বা বিশ্বাস করি কি করে? এসব কথা পড়ে উইলার্ডসের মাথা ঠিক ছিল কিনা সে বিষয়ে সন্দেহ জাগে। অথচ আলমোড়ার ডাক্তারটি তাকে শেষ অবস্থায় দেখেছিলেন, ডক্টর হর্টন। তার মতে উইলার্ডসের মাথায় কোনো রূপ গণ্ডগোল ছিল না। 13ই মার্চ ডায়েরিতে থোকচিং গুম্ফা বলে একটা মঠের উল্লেখ পাওয়া যাচ্ছে। উইলার্ডসের ভাষায়, এ ওয়ান্ডারফুল মনেস্ট্রি, নো ইউরোপিয়ান হ্যাজ এভার বিন দেয়ার বিফোর। তুমি কি এই মঠের নাম শুনেছ কখনো? যাই হোক, আসল কথা হচ্ছে উইলার্ডসের এই ডায়েরি পড়ে আমার মনে তিব্বত যাওয়ার একটা প্রবল বাসনা জেগেছে। আমার জার্মান বন্ধু উইলহেম ক্রোলো এ ব্যাপারে উৎসাহী। তাকে অবশ্যই উড়ন্ত লামার বিবরণী বেশি আকর্ষণ করছে। জাদুবিদ্যা ইত্যাদি সম্পর্কে ক্রোলের মূল্যবান গবেষণা আছে। আমরা যদি তোমাকে সঙ্গী হিসাবে পেতাম খুব ভালো হতো। এ মাসেই রওনা হওয়া যাবে। কি স্থির করলে আমাকে জানিও। শুভেচ্ছা নিও। ইতি জেরিমি স্যান্ডার্স। উড়ন্ত লামা? তিব্বতী যোগী মীরা রেপার আত্মজীবনী আমি পড়েছি। ইনি তান্ত্রিক জাদুবিদ্যা শিখে এবং যোগ সাধনা করে নানা রকম আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়েছিলেন। তার মধ্যে একটা ছিল উড়ে বেড়াবার ক্ষমতা। এই জাতীয় কোনো মহাযোগীর সাহায্যেই কি উইলার্ড আকাশে উড়েছিলেন? সব মিলিয়ে ব্যাপারটা আমার মনে প্রচণ্ড কৌতূহল উদ্রেক করেছে। তিব্বত যাইনি, কেবল দেশটা নিয়ে ঘরে বসে পড়াশোনা করেছি আর তিব্বতী ভাষাটা শিখেছি। ভাবছি সন্ডার্সের দলে আমিও যোগ দেব। এতে ওদের সুবিধাই হবে, কারণ আমার তৈরি এমন সব ওষুধপত্র আছে যার সাহায্যে পার্বত্য অভিযানের শারীরিক গ্লানি অনেকটা কমিয়ে দেওয়া যায়। 27শে জুলাই। আজ আমার পড়শি ও বন্ধু অবিনাশবাবুকে তিব্বত অভিযানের কথা বলতে তিনি একেবারে হাঁ হাঁ করে উঠলেন। দুবার আমার সঙ্গে ভারতবর্ষের বাইরে গিয়ে নানা বিচিত্র অভিজ্ঞতার ফলে ওর এই প্রৌঢ় বয়সে ভ্রমণের নেশা জাগিয়ে উঠেছে।
তিব্বত জায়গাটা খুব আরামের নয় এবং অনেক অজানা দুর্গম জায়গায় আমাদের যেতে হবে শুনে ভদ্রলোক বললেন, সে হোক গে, শিবের পাহাড় কৈলাসটা যদি একবার চাক্ষুষ দেখতে পারি, তোমার হিন্দু জন্ম সার্থক। কৈলাস যে তিব্বতে সেটা জানলেও তার পাশের বিখ্যাত রথরির কথা অবিনাশবাবু জানতেন না। বললেন, সে কি মশাই, মানস সরোবর তো কাশ্মীরে বলে জানতুম। এক শৃঙ্গ আর উড়ন্তলামার কথাটা আর অবিনাশবাবুকে বললাম না, কারণ ও দুটো নিয়ে এখনো আমার মনে খটকা রয়ে গেল। খাম্পা তসুদের কথা বলতে ভদ্রলোক বললেন, তাতে ভয়ের কি আছে মশাই, আপনার ওই হনুলুলু পিস্তলটা নিয়ে ওদের সাবার করে দেবেন। অ্যানাহিলিন যে হনলুলু কি করে হলো জানি না। কাঠগোদাম থেকেই যাওয়া স্থির করেছি। আজ সন্টেসকে টেলিগ্রামে জানিয়ে দিয়েছি যে আমি পয়লা কাঠগোদাম পৌঁছাবো। জিনিসপত্র বেশি নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। অবিনাশবাবুকেও সেটা বলে দিলাম। উনি আবার পাশপালিশ ছাড়া ঘুমোতে পারেন না, তাই ওর জন্য ফুঁ দিয়ে ফোলানো যায় এমন একটা লম্বাটে বালিশ তৈরি করে দেব বলেছি। শীতে পরার জন্য আমারই আবিষ্কৃত শ্যাংলন প্লাস্টিকের হালকা পোশাক নিচ্ছি। এয়ার কন্ডিশনিং পিল নিচ্ছি। বেশি উঁচুতে উঠলে যাতে নিঃশ্বাসের কষ্ট না হয় তার জন্য আমার তৈরি অক্সিমোর পাউডার নিচ্ছি। এছাড়া অমনিস্কোপ, ক্যামেরার প্রিট ইত্যাদি তো নিচ্ছি। সব মিলিয়ে 5-6 বেশি ওজন হবার কথা নয়। পায়ে পরার জন্য পশমের বুট আলমোড়াতেই পাওয়া যাবে। কদিন হলো গুমোট হয়েছে। এইবার ঘোর বর্ষা শুরু হবে বলে মনে হচ্ছে। হিমালয়ের প্রাচীর পেরিয়ে একবার তিব্বতে পৌঁছতে পারলে মনসুন আর আমাদের নাগাল পাবে না। 10ই আগস্ট গারবিয়াং। এর মধ্যে ডায়েরি লেখার সময় পাইনি। আমরা তেসরা কাঠগোদাম ছেড়ে মোটরে করে আলমোড়া পর্যন্ত এসে তারপর ঘোড়া করে উত্তর পূর্বগামী পাহাড়ের রাস্তা ধরে প্রায় 150 মাইল অতিক্রম করে কাল সন্ধ্যায় গারবিয়াং এসে পৌঁছেছি। গারবিয়াং 10,000 ফুট উঁচুতে অবস্থিত একটা ভুটিয়া গ্রাম। আমরা এখনো ভারতবর্ষের মধ্যেই রয়েছি। আমাদের পূব দিকে খাদের নিচের দিয়ে কালী নদী বয়ে চলেছে। নদীর ওপারে নেপাল রাজ্যের ঘন ঝাউবন দেখা যাচ্ছে। এখান থেকে আরও 20 মাইল উত্তরে গিয়ে 16,000 ফুট উঁচুতে একটা গিরিপর্ত বেরিয়ে লিপুধুরা বেরোলেই ভারতবর্ষ ছাড়িয়ে তিব্বতে প্রবেশ। কৈলাস মানস সরোবর তিব্বতের সীমানা থেকে মাইল 40। দূরত্বের দিক দিয়ে বেশি নয় মোটেই, কিন্তু দুর্গম গিরিপথ, বেয়ারা শীত আর তার সঙ্গে আরও 5 রকম বিপদ আপদের কথা কল্পনা করে ভারতবর্ষের শতকরা 99.99% লোকই আর এদিকে আসার নাম করে না। অথচ এই পথটুকু আসতেই আমরা যা দৃশ্যের নমুনা পেয়েছি, এর পরে না জানি কি আছে সেটা ভাবতে এই বয়সেও আমার রোমাঞ্চ হচ্ছে। এবার আমাদের দলটার কথা বলি। সন্ডার্স ও ক্রোল ছাড়া আরও একজন বিদেশি আমাদের সঙ্গে নিয়েছেন। এর নাম সের্গেই মার্গোভিচ, যাতে রাশিয়ান, থাকেন পোল্যান্ডে। ইংরেজিরা ভালোই বলেন। আমাদের মধ্যে ইনি অপেক্ষাকৃত কম বয়সী। দোহারা লম্বা চেহারা, ঘোলাটে চোখ, মাথায় একরাশ অবিন্যস্ত তামাটে চুল, ঘন ভুরু আর ঠোঁটের দুপাশে ঝুলে থাকা লম্বা গোঁফ। এর সঙ্গে আমাদের আলাপ আলমোড়াতে। ইনিও নাকি তিব্বত যাচ্ছিলেন। তার একমাত্র কারণ ভ্রমণের নেশা। তাই আমরা যাচ্ছি শুনে আমাদের দলে ভিড়ে পড়লেন। এমনিতে হয়তো লোক খারাপ নন, কিন্তু ঠোঁট হাসলেও চোখ হাসে না দেখে মনে হয় তেমন অবস্থায় পড়লে খুন খারাপিতেও পেছ পা হবেন না। সেই কারণেই বোধহয় ক্রোলের একে পছন্দ নয়। ক্রোলের নিজের হাইট 5.5 ফুটের বেশি না। টেকো মাথার দুপাশে সোনালি চুল কানের উপর এসে পড়েছে। বেশ গাঁটটা গোঁটটা চেহারা, তবে আদৌ হিংস্র নয়। তাকে দেখে বোঝার উপায় নেই যে সে 5 বার ম্যানহাটনের চূড়ায় উঠেছে। লোকটা মাঝে মাঝে বেজায় অন্যমনস্ক হয়ে পড়ে। 3 বার নাম ধরে ডাকলে তবে জবাব দেয়। আর প্রায় দেখি ডান হাতের আঙুল নেড়ে নেড়ে কি যেন হিসেব করে। আমরা যেমন করে আঙুল থেকে শুরু করে 5 আঙুলের গাঁটে গাঁটে বুড়ো আঙুল ঠেকিয়ে 1 থেকে 20 পর্যন্ত গুনতে পারি,
ইউরোপের লোকেরা দেখেছি সেটা একেবারেই পারে না। এরা একটা আঙুলে এক গোনে। গাঁটের ব্যবহারটা বোধ হয় ভারতীয়। সন্ডার্স আমার থেকে 5 বছরের ছোট, সুকটিত সুপুরুষ চেহারা, বুদ্ধিদীপ্ত হালকা নীল চোখ, প্রশস্ত ললাট। সে এই কদিনে তিব্বত সম্বন্ধে খানদশেক বই পড়ে অভিযানের জন্য তৈরি হয়ে এসেছে। যোগবল বা ম্যাজিকে তার বিশ্বাস নেই। এসব বই পড়েও সে বিশ্বাস জাগেনি, এবং এই নিয়ে ক্রোলের সঙ্গে তার মাঝে মধ্যেই বিতর্ক হচ্ছে। এই 3 জন ছাড়া অবশ্যই রয়েছেন আমার প্রতিবেশী তীর্থযাত্রী শ্রী অবিনাশ চন্দ্র মজুমদার, যিনি আপাতত আমাদের থেকে 20 হাত দূরে খাদের পাশে একটা পাথরের খণ্ডে বসে হাতে তামার পাত্রে তিব্বতী চা নিয়ে কাছেই খুঁটির সঙ্গে বাঁধা একটা ইয়াক বা চমড়ি গাইয়ের দিকে চেয়ে আছেন। আজ সকালই ভদ্রলোক বলছিলেন, মশাই, সেই ছেলেবেলা থেকে পুজোর কাছে চামড়ের ব্যবহার দেখে আসছি, আর একদিনে তার উৎপত্তি স্থল দেখলাম। সাদা চামড়ির ল্যাচ দিয়েই চামড় তৈরি হয়। এখানে যে চামড়িটা রয়েছে সেটাও বেশি কালো। আমরা বাকি 4 জনে বসেছি একটা ভুটিয়ার দোকানের সামনে। সেই দোকান থেকেই কেনা তিব্বতী চা ও সাম্পায় আমরা ব্রেকফাস্ট সারছি। সাম্পা হলো গমের ছাতুর ডেলা, জলে বা চায়ে ভিজিয়ে খেতে হয়। এই চা কিন্তু আমাদের ভারতীয় চা নয়, এই চা চীন দেশ থেকে আসে। এর নাম ব্রিক টি। দুধ চিনির বদলে নুন আর মাখন দিয়ে তৈরি হয় এই চা। একটা লম্বা বাঁশের চোঙার মধ্যে চা ঢেলে আরেকটা বাঁশের ডান্ডা দিয়ে মোক্ষম ঘাঁটান দিলে চায় মাখনে একাকার হয়ে এই পানীয় প্রস্তুত হয়। তিব্বতীরা এই চা খায় দিনে 30-40 বার। চার সাম্বা ছাড়া আরও যেটা খায় সেটা হলো ছাগল আর চামড়ির মাংস। এসব হয়তো আমাদেরও খেতে হবে, যদিও চাল, ডাল, সবজি, কফি, টিনের খাবার ইত্যাদি আমাদের সঙ্গে নিয়েছি। সেসব যতদিন চলবে। তারপর সব কিছু ফুরলে রয়েছে আমার ক্ষুধা তৃষ্ণা নাশক বড়ি, বটিকা ইন্ডিকা। অবিনাশবাবু আমাকে শাসিয়ে রেখেছেন। আমাকে মশাই আপনার ওই সাহেব বন্ধুদের সঙ্গে মিশতে বলবেন না। হ্যাঁ, আপনি 64টা ভাষা জানতে পারেন, আমার বাংলা বই আর সম্বল নেই কোনো। সকাল সন্ধ্যে গুড মর্নিং আর গুড ইভিনিংটা বলতে পারি, এমনকি ওনাদের কেউ খাদেটাতে পড়ে গেলে গুড বাইটাও মুখ থেকে বেরিয়ে যেতে পারে। তার বেশি আর কিছু পাবেন না। আপনি বরং বলে দেবেন যে আমি একজন মৌনী সাধু, তীর্থ করতে যাচ্ছি। সত্যিই অবিনাশবাবু খুবই কম কথা বলছে। আমি একা থাকলেও কথা বলেন ফিস করে। একটা সুবিধা এই যে ভদ্রলোকের ঘোড়া চড়তে কোনো অসুবিধা হচ্ছে না। এসব অঞ্চলে ঘোড়া ছাড়া গতি নেই। 6টা ঘোড়া, মাল বইবার জন্যে 4টে চমড়ি আর 8 জন ভুটিয়া কুলি আমরা সঙ্গে নিচ্ছি। হুইলাটের ডায়েরিটা নিজের চোখে দেখে আমার ইউনিকর্ন ও উড়ন্ত লামা সম্পর্কে কৌতূহল 10 গুণ বেড়ে গেছে। এখানে একদল তিব্বতী পশমের ব্যাপারী এসেছে। তাদের একজনের সঙ্গে আলাপ করে এক শৃঙ্গ জানোয়ারের কথা জিজ্ঞেস করাতে সে বোধহয় আমাকে পাগল ভেবে দাঁত বার করে হাসতে লাগলো। উড়ন্ত লামার কথা জিজ্ঞেস করাতে সে বলল সব লামই নাকি উঠতে পারে। আসলে এদের সঙ্গে কথা বলে কোনো ফল হবে না। হুইলাটের সৌভাগ্য আমাদের হবে কিনা জানি না। একটা সুখবর আছে এই যে হুইলাটের 11ই মার্চের ডায়েরিতে একটা জায়গার উল্লেখ পাওয়া যাচ্ছে, যেটার নাম দেওয়া নেই কিন্তু ভৌগোলিক অবস্থান দেওয়া আছে। সেটা হলো ল্যাটিটিউড 33 ডিগ্রি 3 নর্থ আর লঙ্গিটিউড 84 ইস্ট। ম্যাপ খুললে দেখা যাচ্ছে সেটা কৈলাসের প্রায় 100 মাইল উত্তর পশ্চিমে চাংথাং অঞ্চলে। এই চাংথাং ভয়ানক জায়গা। সেখানে গাছপালা বলতে কিছুই নেই, আছে শুধু দিগন্ত বিস্তৃত বালি আর পাথরে মেশানো রুক্ষ জমির মাঝে মাঝে এক একটা হ্রদ। মানুষ বলতে এক যাযাবর শ্রেণীর লোকেরা ছাড়া কেউ থাকে না ওখানে। শীতও নাকি প্রচণ্ড,
আর তার উপরে আছে বরফের ঝড়, যাকে বলে ব্লিজার্ড, যা নাকি 7 পুরু পশমের জামা ভেদ করে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। সবই সহ্য হবে যদি যাত্রার উদ্দেশ্য সফল হয়। অবিনাশবাবু বলেছেন, কোনো ভাবনা নেই মশাই, ভক্তির জোর আর কৈলাসেশ্বরের কৃপায় আপনাদের সব মনস্কামনা পূর্ণ হবে। 4 আগস্ট, পুরাং উপত্যকা। 12,000 ফুট উঁচুতে একটা খরস্রোতা পাহাড়ি নদীর ধারে আমরা ক্যাম্প ফেলেছি। হাঁপড়ের সাহায্যে ধুনি জ্বালিয়ে তার সামনে মাটিতে কম্বল বিছিয়ে বসেছি। বিকেল হয়ে আসছে। চারিদিকের বরফে ঢাকা পাহাড়ে ঘেরা এই জায়গাটা থেকে রোদ সরে গিয়ে আবহাওয়া দ্রুত ঠান্ডা হয়ে আসছে। আশ্চর্য এই যে এখানে সন্ধ্যা থেকে সকাল অবধি দুর্জয় শীত হলেও দুপুরের দিকে তাপমাত্রা চড়ে গিয়ে মাঝে মাঝে 80-90 ডিগ্রি ফ্যারেনহাইটে উঠে যায়। গারবিয়াং থেকে রওনা হওয়ার আগে চড়াই উঠতে হবে বলে নিঃশ্বাসের যাতে কষ্ট না হয় তার জন্য আমি সকলকে অক্সিমোর পাউডারও অফার করি। সন্ডার্স ও অবিনাশবাবু আমার ওষুধ খেলেন। ক্রোল বলল সে জার্মানি পার্বত্য অঞ্চলে মাইনিংয়ের শহরে থাকে, ছেলেবেলা থেকে পাহাড়ে চড়েছে, তাই তার ওষুধের দরকার হবে না। মার্কোভিচকে জিজ্ঞেস করাতে সেও বলল ওষুধ খাবে না। কেন খাবে না তার কোনো কারণ দিল না। বোধহয় আমার তৈরি ওষুধে তার আস্থা নেই। সে যে অত্যন্ত মূর্খের মতো কাজ করেছে সেটা পরে নিজেও বুঝতে পেরেছিল। ঘোড়ায় চড়ে দিব্যি চলেছিলাম আমরা পাহাড়ের পথ ধরে। পেটে পেটে দিব্যদি ঘোড়ার পিঠে আমরা 5 জন, আর আমাদের পিছনে কুলি আর মালবাহী চামড়ির দল। 16,000 ফুটের গুরুপ্লা গিরিপর্ত পেরোতেই হিমেল বাতাসের শোঁ শব্দ ছাপিয়ে একটা অদ্ভুত আওয়াজ আমাদের কানে এলো। আমাদের মধ্যে কে যেন প্রচণ্ড জোরে হাসতে শুরু করেছে। এদিক ওদিক চেয়ে একটু হিসেব করে শুনে বুঝতে পারলাম হাসিটা আসছে সবচেয়ে সামনের ঘোড়ার পিঠ থেকে। পিঠে রয়েছেন শ্রীমান সার্গেই মার্কোভিচ। তার হাসিটা এমনই বিকট ও অস্বাভাবিক যে আমাদের দলটা আপনা থেকেই থেমে গেল। মার্কোভিচও থেমেছে। এবার সে ঘোড়ার পিঠ থেকে নামলো। তারপর তার সমস্ত দেহ কাঁপিয়ে হাসতে হাসতে অত্যন্ত বেপরোয়া ও বেসামালভাবে সে রাস্তার ডান দিকে এগোতে লাগলো। ডাইনে খাদ, আর সেই খাদ দিয়ে একবার গড়িয়ে পড়লে অন্তত 2,000 ফুট নিচে গিয়ে সে গড়ানো থামবে, আর অবিনাশবাবুর গুড বাই বলার সুযোগ এসে যাবে। সন্ডার্স, ক্রোল ও আমি ঘোড়া থেকে নেমে ব্যস্তভাবে মার্কোভিচের দিকে এগিয়ে গেলাম। লোকটার চোখ ঘোলাটে, তার হাসিও ঘোলাটে মনের হাসি। এবারে বুঝতে পারলাম তার কি হয়েছে। 12,000 ফুটের পর থেকেই আবহাওয়ায় অক্সিজেনের রীতিমতো অভাব হতে শুরু করে। কোনো কোনো লোকের বেলায় সেটা নিঃশ্বাসের কষ্ট ছাড়া আর কোনো গণ্ডগোলের সৃষ্টি করে না, কিন্তু এক একজনের ক্ষেত্রে সেটা রীতিমতো মস্তিষ্কের বিকার ঘটিয়ে দেয়। তার ফলে কেউ কাঁদে, কেউ হাসে, কেউ ভুল বকে, আবার কেউ বা অজ্ঞান হয়ে যায়। মার্কোভিচকে হাসিতে পেয়েছে। আমাদের কুলিরা বোধহয় এই ধরনের ব্যায়াম কখনো দেখেনি, কারণ তারা দেখছি মজা পেয়ে নিজেরাও হাসতে শুরু করে দিয়েছে। 9টি পুরুষের অট্ট হাসি প্রধান এখন চারদিকে পাহাড় থেকে প্রতিধ্বনি হচ্ছে। ক্রোল হঠাৎ আমার দিকে এগিয়ে এসে বলল, শঙ্কু, এবারে ওকে মারি একটা ঘুষি। আমি তো অবাক। বললাম, কেন খুশি মারবে কেন? ওর তো অক্সিজেনের অভাব হয়েছে। সেই জন্যই তো বলছি, এই অবস্থায় ওকে তোমার ওষুধ খাওয়াতে পারবে না। বেহুশ হলে জোর করে তবু গেলানো যাবে। এরপরে আমি কিছু বলার আগেই ক্রোল মার্কোভিচের দিকে এগিয়ে গিয়ে একটা প্রচণ্ড খুশিতে তাকে ধরাশায়ী করে দিল। অজ্ঞান অবস্থায় তার মুখ হাঁ করে তার গলায় আমার পাউডার গুঁজে দিলাম। 10 মিনিট পরে জ্ঞান হয়ে
ভদ্রলোক ফ্যাল করে এদিক ওদিক দেখে তার চোয়ালে হাত বোলাতে বোলাতে সুবোধ বালকের মতো তার ঘোড়ার পিঠে চেপে বসল। আমরা সকলে আবার রওনা দিলাম। পুরাঙে এসে ক্যাম্প ফেলে আগুন জেলে বসবার পর ক্রোল ও সন্ডার্সের সঙ্গে ইউনিকর্ন নিয়ে কথা হলো। সন্ডার্স বলল, এই বিংশ শতাব্দীতে পৃথিবীতে হঠাৎ একটা নতুন জানোয়ারের আবিষ্কার করা কি সাংঘাতিক ব্যাপার বলো তো। আর একটা আধটা নয়, একেবারে দলে দলে। ইউনিকর্ন থেকে আলোচনাটা আরও অন্য কাল্পনিক প্রাণীতে চলে গেল। সত্যি পুরাকালে কত রকমই না উদ্ভট জীবজন্তু সৃষ্টি করেছে মানুষের কল্পনা। অবশ্যই কোনো কোনো পণ্ডিত বলেন যে এসব নিছক কল্পনা নয়। প্রাক ঐতিহাসিক যুগে মানুষ যেসব প্রাণীদের দেখত তার আবছা স্মৃতি নাকি অনেক যুগ পর্যন্ত মানুষের মনে থেকে যায়। সেই স্মৃতির সঙ্গে কল্পনা জুড়ে মানুষই আবার এইসব উদ্ভট প্রাণীর সৃষ্টি করে। এভাবেই প্রাক ঐতিহাসিক টেরোড্যাক্টিল বা ইপিওনিয়ার্স পাখির স্মৃতি থেকেই হয়তো সৃষ্টি হয়েছে গরুর বা জটায়ু বা আরব্য উপন্যাসের সিন্দবাদ নাবিকের গল্পের অতিকায় রক পাখি, যার ছানার খাদ্য ছিল একটা আস্ত হাতি। মিশর দেশের উপকথায় বেন্নু পাখির কথা আছে। পরে ইউরোপে যার নাম হয়েছিল ফিনিক্স। এই ফিনিক্সের নাকি মৃত্যু নেই। একটা সময় আসে যখন সে নিজেই নিজেকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে, আর পর মুহূর্তেই তার ভস্ম থেকে নতুন ফিনিক্স জন্ম নেয়। আর আছে ড্রাগন, যার অস্তিত্ব পূর্ব পশ্চিম দুদিকের লোকের বিশ্বাস করত। তফাৎ এই যে পশ্চিমের ড্রাগন ছিল অনিষ্টকারী দানব, আর চীন বা তিব্বতের ড্রাগন ছিল মঙ্গলময় দেবতা। এইসব আলোচনা করতে করতে আমি মার্কোভিচের কথাটা তুললাম। আমার মতে তাকে আমাদের অভিযানের আসল উদ্দেশ্যটা জানানো দরকার। চাংথাং অঞ্চলের ভয়াবহ চেহারাটাও তার কাছে পরিষ্কার করা দরকার। সেটা জেনেও যদি সে আমাদের সঙ্গে যেতে চায় তো চলুক, আর না হলে হয় সে নিজের রাস্তা ধরুক, না হয় দেশে ফিরে যাক। ক্রোল বলল, ঠিক বলেছ। যে লোকটা আমাদের সঙ্গে ভালো করে মিশতে পারে না তাকে সঙ্গে নেওয়া কি দরকার? যা বলার এখানেই বলা হোক। সন্ডার্স বলল সে মার্কোভিচকে পশ্চিমের তাঁবুতে যেতে দেখেছে। আমরা তিনজনে তাঁবুর ভেতরে ঢুকলাম। মার্কোভিচ এক পাশে অন্ধকারে ঘাড় গুঁজে বসে আছে। আমরা ঢুকতে সে মুখ তুলে চাইল। সন্ডার্স ভনিতা না করে সরাসরি উইলেটের ডায়েরি আর অ্যাকশিঙ্গের কথায় চলে গেল। আর কথার মাঝেই মার্কোভিচ বলে উঠল, ইউনিকর্ন তো আমি ঢের দেখেছি, আজ আসার পথেও দেখলাম। তোমরা দেখোনি বুঝি? আমরা পরস্পরের মুখ চাওয়াচাবি করলাম। মার্কোভিচ যেমন বসেছিল তেমনই বসে আছে। সে যে ঠাট্টা করে কথাটা বলেছে সেটা তার ভাব দেখে মোটেই মনে হয় না। তাহলে কি আমার ওষুধ পুরোপুরি কাজ দেয়নি? তার মাথা কি এখনো পরিষ্কার হয়নি? ক্রোল গুনগুন করে একটা জার্মান সুর ভাসতে ভাসতে বাইরে চলে গেল। বুঝলাম সে হাল ছেড়ে দিয়েছে। এবার আমরা দুজনেও উঠে পড়লাম। বাইরে এলে পর ক্রোল তার পাইপ ধরিয়ে বিদ্রুপে সুরে বলল, এটাও কি তোমার অক্সিজেনের অভাব বলে মনে হয় শঙ্কু? আমি আর সন্ডার্স চুপ। আমরা নিঃসন্দেহে একটা পাগলকে সঙ্গে করে নিয়ে চলেছি। বলে ক্রোল তার ক্যামেরা নিয়ে হাত 50 দূরে একটা প্রকাণ্ড পাথরের গায়ে খোদাই করা তিব্বতী মন্ত্র ওং মণিপদ্মে হুমের ছবি তুলতে চলে গেল। মার্কোভিচ কি সত্যি পাগল না সাজা পাগল? আমার মনটা খুঁত খুঁত করছে। আমাদের মধ্যে অবিনাশবাবুই বোধহয় সবচেয়ে ভালো আছেন। প্রায় 40 বছর ধরে ভদ্রলোককে দেখছি। ওর মধ্যে যে কোনো রসবোধ আছে তা আগে কল্পনাই করতে পারিনি। আমার বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কে উনি চিরকালই ঠাট্টা করে এসেছেন। আমার যুগান্তকারী আবিষ্কারগুলো ওর মনে কোনোদিন বিস্ময় বা শ্রদ্ধা জাগাতে পারেনি। কিন্তু ওই যে দুবার আমার সঙ্গে বাইরে গেলেন, একবার আফ্রিকায় আর একবার প্রশান্ত মহাসাগরের সেই আশ্চর্য দ্বীপ,
তারপর থেকেই দেখছি ওর চরিত্রে একটা বিশেষ পরিবর্তন এসেছে। ভ্রমণে মনের প্রসার বাড়ে বলে ইংরেজিতে একটা কথা আছে, সেটা অবিনাশবাবুর ক্ষেত্রে চমৎকারভাবে ফলেছে। আজ বারবার উনি আমার কানের কাছে এসে বিড়বিড় করে গেছেন, কৈলাসভূধর অতি মনোহর, কোটি শশী পরকাশ, গান্ধর্ব কিন্নর যজ্ঞবিদ্যাধর, অপ্সরাগণের বাস। কৈলাস সম্বন্ধে পৌরাণিক ধারণাটা অবিনাশবাবু এখনও বিশ্বাস করে বসে আছে। আসল কৈলাসের সাক্ষাৎ পেয়ে ভদ্রলোক কিঞ্চিত হতাশ হতে হবে। আপাতত উনি কুলিদের রান্নার আয়োজনে দেখতে ব্যস্ত। বুনো ছাগলের মাংস রান্না করছে ওরা। দূরে, বহু দূরে আমরা যেই রাস্তা দিয়ে যাব, সেই রাস্তা দিয়ে ঘোড়ার পিঠে একদল লোক আমাদের দিকে এগিয়ে আসছে। এতক্ষণ দলটাকে কতগুলো চলমান বিন্দু বলে মনে হচ্ছিল, এখন তাদের চেহারাটা ক্রমে ক্রমে স্পষ্ট হয়ে আসছে। এদের দেখতে পেয়ে আমাদের লোকগুলোর মধ্যে একটা চাঞ্চল্য লক্ষ্য করছি। কারা এরা? শীত বাড়ছে, আর বেশিক্ষণ বাইরে থাকা চলবে না। 4 আগস্ট সন্ধ্যা 7টা। একটা বিশেষ চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল এই কিছুক্ষণ আগে। দূর থেকে যে দলটাকে আসতে দেখেছিলাম সেটা ছিল একটা খাম্পা দস্যু দল। এই বিশেষ দলটি যে উইলার্ডকে আক্রমণ করেছিল তারও প্রমাণ পেয়েছি। 22টা ঘোড়ার পিঠে 22 জন লোক, তাদের প্রত্যেকের মোটা পশমের জামার কোমরে কোঁচার তলোয়ার, কুকরি, ভোজালি আর পিঠের সঙ্গে বাঁধা আত্মিগালের গাদা বন্দুক। এছাড়া দলে আছে 5টা লোমশ তিব্বতী কুকুর। দলটা যখন প্রায় 100 গজ দূরে, তখন আমাদের 2 জন লোক রাফসান ও টুন্ডুব হন্তদন্ত হয়ে আমাদের কাছে এসে বলল, আপনাদের যা অস্ত্র শস্ত্র আছে তা সব বাইরে নিয়ে আসুন। আমি বললাম, কেন, ওদের দিয়ে দিতে হবে নাকি? না না, বিলাতি বন্দুককে ওরা সমীহ করে চলে, না হলে ওরা সব তছনছ করে লুট করে নিয়ে চলে যাবে। ভারী বেপরোয়া দস্যু ওরা। আমাদের সঙ্গে 3টে বন্দুক, একটা এনফিল্ড ও 2টো অস্ট্রিয়ান ম্যানলিখো। সন্ডার্স ও ক্রোল তাঁবু থেকে টোটা সমেত বন্দুক বার করে আনলো। মার্কোভিচের বেরোবার নাম নেই। আমি প্রয়োজনে পকেট থেকে আমার অ্যানাহিলেন পিস্টল বার করব, তাই হাত খালি রাখতে হবে। অথচ 2 জনের হাতে 3টে বন্দুক একেবারেই বেমানান। তাই অবিনাশবাবুকে ডেকে তার হাতে একটা ম্যানলিখার তুলে দেওয়া হলো। ভদ্রলোক একবার মাত্র হাঁ হাঁ করে থেমে গিয়ে কাঁপা হাতে বন্দুকটা নিয়ে দস্যু দলের উল্টো দিকে মুখ করে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলেন। দস্যু দল এসে পড়ল। ধ্বংস লোমশ তিব্বতী কুকুরগুলো আমাদের দিকে তাকিয়ে প্রচণ্ড ঘেউ ঘেউ করছে। তাদেরও ভাবটা দস্যু দলেরই মতো। আমাদের দলের লোকগুলোর অবস্থা কাহিল। যে যেখানে ছিল সব জবুতবু হয়ে বসে পড়েছে। এইসব দস্যু সাধারণত যাযাবরদের আস্থানায় গিয়ে পড়ে সর্বস্ব লুট করে নিয়ে চলে যায়। উপযুক্ত অস্ত্র ছাড়া এদের বাধা দিতে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। অবশ্যই এরা যদি তিব্বতী পুলিশের হাতে পড়ে তাহলে এদের চরম শাস্তির ব্যবস্থা আছে। গর্দান আর ডান হাতটা কেটে নিয়ে সেগুলোকে সোজা রাজধানী লাসায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই ধুধু প্রান্তরে বরফে ঢাকা গিরিপর্তের আনাচে কানাচে এদের খুঁজে বার করা মোটেই সহজ নয়। এও শুনেছি যে এইসব দস্যুদের নিজেদেরও নাকি নরক ভোগের ভয় আছে, তাই এরা লুটপাট বা খুন খারাপি করে নিজেরাই হয় কৈলাসে প্রদক্ষিণ করে, না হয় কোনো উঁচু পাহাড়ের চূড়ে দাঁড়িয়ে গলা ছেড়ে নিজেদের পাপের ফিরিস্তি দিয়ে প্রায়শ্চিত্ত করে। দস্যুদের সামনে যে রয়েছে তাকেই মনে হলো পালের গোদা, নাক থ্যাবড়া, কানে মাকড়ি, মাথার রুক্ষ চুলে টুপির পাশ দিয়ে বেরিয়ে রয়েছে। বয়স বেশি না হলেও মুখের চামড়া কুঁচকে গেছে। কুঁতকুঁতে চোখে অত্যন্ত সন্দিগ্ধভাবে আমাদের 4 জনকে নিরীক্ষণ করছে। বাকি লোকগুলো যে যেখানে ছিল সেখানে চুপ করে ঘোড়ার লাগাম ধরে অপেক্ষা করছে।
বোঝা যাচ্ছে নেতার হুকুম না পেলে কিছুই করবে না। এবারে দস্যু নেতা ঘোড়ার পিঠ থেকে নামলো, তারপর ক্রোলের দিকে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়িয়ে চাপা ঘড়ঘড়ে গলায় বলল, পেলিং মানে ইউরোপীয়। ক্রোলের হয়ে আমি হ্যাঁ বলে জবাব দিয়ে দিলাম। দিয়েই খটকা লাগলো। ইউরোপীয় দেখে চিনল কি করে এরা? লোকটা এবার ধীরে ধীরে সন্ডার্সের দিকে এগিয়ে গেল। তারপর তার পায়ের কাছ থেকে একটা বেকড পিন্সের খালি টিন তুলে নিয়ে সেটাকে উল্টে পাল্টে দেখে তার গন্ধ শুঁকে আবার মাটিতে ফেলে ভারী বুটের গোড়ালি দিয়ে এক মোক্ষম চাপে সেটাকে থেঁতলে মাটির সঙ্গে সমান করে দিল। সন্ডার্স হাত তুলে বন্দুক নিয়ে তাতে তাঁত চেপে দস্যু নেতার ঔদ্ধত্য হজম করার আপ্রাণ চেষ্টা করছে। কোত্থেকে জানি মাঝে মাঝে একটা দাঁড় কাকের গম্ভীর কর্কশ কণ্ঠস্বর শোনা যাচ্ছে, এছাড়া কেবল নদীর কুলকুল শব্দ। কুকুরগুলো আর ডাকছে না। এই থমথমের মধ্যে আবার দস্যু নেতার ভারী বুটের শব্দ পাওয়া গেল। সে এবার অবিনাশবাবুর সামনে গিয়ে দাঁড়িয়েছে। ভদ্রলোক যে কেন তাকে মাথা হেঁট করে নমস্কার করলেন তা বোঝা গেল না। দস্যু নেতার বোধহয় ব্যাপারটা ভারী কমিক বলে মনে হলো, কারণ সে সশব্দে একটা বড় হাসি হেসে অবিনাশবাবুর হাতের বন্দুকের বাঁটে একটা খোঁচা মারল। এবার ক্রোলের দিকে চোখ পড়াতে সভয় দেখলাম সে তার বন্দুকটা দস্যু নেতার দিকে উঠিয়েছে। প্রচণ্ড রাগে তার কপালের শিরাগুলো ফুটে উঠেছে। আমি চোখ দিয়ে ইশারা করে তাকে ধৈর্য হারাতে মানা করলাম। ইতিমধ্যে সন্ডার্স আমার পাশে এসে দাঁড়িয়েছে। সে ফিসফিস করে বলল, দ্য হ্যাভ অ্যান এনফিল্ড টু। কথাটা শুনে অন্য দস্যুগুলোর দিকে চেয়ে দেখি তাদের মধ্যে একজন হিংস্র চেহারার লোক ঘোড়ার পিঠে সামনে দিকে এগিয়ে এসেছে। তার কাঁধে সত্যিই একটা এনফিল্ড রাইফেল। উইলার্ডের ডায়েরি থেকে জেনেছি যে তার নিজের একটা এনফিল্ড ছিল, সেটা কিন্তু আলমোড়ায় ফেরেনি। এই বন্দুক আর ইউরোপীয়দের দেখে চিনতে পারা, এই দুটোর ব্যাপার থেকে বেশ বোঝা গেল যে এই দস্যু দলই উইলার্ডের মৃত্যুর জন্য দায়ী। কিন্তু তাহলেও আমাদের হাত পা বাঁধা। এরা দলে ভারী। লড়াই লাগলে হয়তো আমাদের বন্দুক আর আমার পিস্তলের সাহায্যে এদের রীতিমতো শিক্ষা দেওয়া যেত, কিন্তু সে খবর যদি অন্য খাম্বাদের কাছে গিয়ে পৌঁছায় তাহলে কি তারা প্রতিশোধ না নিয়ে ছাড়বে? লড়াইয়ের প্রয়োজন হবে কিনা ভাবছি। দস্যু নেতা অসীম সাহসের সঙ্গে আমাদের পূর্ব দিকের ক্যাম্পটার দিকে এগিয়ে চলেছে। এমন সময় এক অদ্ভুত কাণ্ড ঘটল। অন্য ক্যাম্পটা থেকে হঠাৎ মার্কোভিচ টলতে টলতে বেরিয়ে এলো। তার ডান হাতটা সামনের দিকে তোলা, তার তর্জনী নির্দেশ করছে দস্যুদের তিব্বতী কুকুরগুলোর দিকে। পর মুহূর্তেই তার গলায় এক অদ্ভুত উল্লাসিত চিৎকার শোনা গেল, ইউনিকর্ন, ইউনিকর্ন, ইউনিকর্ন। আমরা ভালো করে ব্যাপারটা বোঝার আগেই মার্কোভিচ 2 হাত বাড়িয়ে এগিয়ে গেল একটা বিশাল লোমশ ম্যাস্টিফ কুকুরের দিকে। হয়তো একে আক্রমণ করা হচ্ছে মনে করেই কুকুরটা হঠাৎ রুখে দাঁড়িয়ে একটা বিশ্রী গর্জন করে মার্কোভিচের দিকে দিল একটা লাফ। কিন্তু মার্কোভিচের নাকাল পাওয়ার আগেই সেই কুকুর ভেলকির মতো ভ্যানিশ হয়ে গেল। এর কারণ অবশ্য আমার অ্যানাহিলেন পিস্টল। আমার ডান হাতটা অনেকক্ষণ থেকেই পকেটের পিস্টলের উপর রাখা ছিল। মোক্ষম মুহূর্তে সে হাত পিস্টল সমেত বেরিয়ে এসে কুকুরের দিকে তাক করে ঘোড়া টিপে দিয়েছে। কুকুর উহুদা হওয়ার সঙ্গে সঙ্গে মার্কোভিচ মুচ্ছমান অবস্থায় মাটিতে বসে পড়ল। ক্রোল আর সন্ডার্স মিলে তাকে কোল বাঁচা করে তাঁবুর ভিতর নিয়ে গেল। আর এদিকে এক অদ্ভুত কাণ্ড। আমার পিস্তলের মহিমা দেখে দস্যু দলের মধ্যে এক অদ্ভুত প্রতিক্রিয়া শুরু হয়েছে। তারা কেউ কেউ ঘোড়া থেকে নেমে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েছে, কেউ আবার ঘোড়ার পিঠ থেকেই বারবার গড় করার ভাব করে উপুড় হয়ে পড়ছে।
দস্যু নেতার বেকদিক থেকে ইতিমধ্যে তার ঘোড়ার পিঠে উঠে পড়েছে। 22 জন দস্যুর সম্মিলিত বেপরোয়া ভাব এক মুহূর্তে এভাবে উবে যাবে তা ভাবতে পারিনি। এবার আমার মাথায় এক বুদ্ধি খেলে গেল। যে লোকটার কাছে এনফিল্ড ছিল তার কাছে গিয়ে বললাম, হয় তোমার বন্দুক দাও, না হয় তোমাদের পুরো দলকে নিশ্চিহ্ন করে ফেলবো। সে কাঁপতে কাঁপতে তার কাঁধ থেকে বন্দুক খুলে আমার হাতে দিল। এবার বললাম, এই বন্দুক যার, তার আর কি কি জিনিস তোমাদের কাছে আছে বার করো এক্ষুনি। 1 মিনিটের মধ্যে ওর ঝোলা থেকে বেরিয়ে পড়ল 2 টিন সসেজ, একটা গিলেট সেফটি রেজার, একটা আয়না, একটা বাইনোকুলার, একটা ছেঁড়া তিব্বতের ম্যাপ, একটা ওমেগা ঘড়ি আর একটা চামড়ার ব্যাগ। ব্যাগ খুলে দেখি তাতে রয়েছে একটা বাইবেল আর তিব্বত সম্বন্ধে মোরক্রাফট ও টিফেন্টালের লেখা 2টো বিখ্যাত বই। বই দুটোতে উইলার্ডের নাম লেখা রয়েছে তার নিজের হাতে। জিনিসগুলোকে বাজেয়াপ্ত করে সবে ভাবছি দস্যু নেতাকে কিছু সতর্কবাণী শুনিয়ে তাদের বিদায় নিতে বলবো, কিন্তু তার আগেই তাদের পুরো দলটা চোখের নিমেষে সে যে পথে এসেছিল সেই পথেই ঘোড়া ছুটিয়ে সন্ধ্যের অন্ধকারে আবজা হয়ে আসা পাহাড়ের দিকে অদৃশ্য হয়ে গেল। আপদ বিদায় করে অবিনাশবাবুকে ম্যানলিখারের ভারমুক্ত করে পশ্চিম দিকে তাঁবুতে গেলাম মার্কোভিচের অবস্থা দেখতে। সেই মাটিতে কম্বলের উপর শুয়ে আছে চোখ মুজে। মুখের ওপর টর্চ ফেলতে সে ধীরে ধীরে চোখ খুলল। এইবারে তার চোখের পাতা আর মনি দেখেই বুঝতে পারলাম যে সে নেশা করেছে। আর সেই নেশা সাধারণ নেশা নয়, অত্যন্ত কড়া কোনো মাদক ব্যবহার করেছে সে। হয়তো এটা তার অনেক দিনের অভ্যাস, আর তার প্রভাবেই সে যেখানে সেখানে ইউনিকর্ন দেখতে পাচ্ছে। কোকেন, হেরোইন, মরফিয়া বা ওই জাতীয় কোনো মাদক খেলে বা ইঞ্জেকশন নিলে শুধু যে শরীরের ক্ষতি করে তা নয়, তা থেকে ব্রেনের বিকারও তার ফলে চোখে ভুল দেখা কিছু আশ্চর্য না। মার্কোভিচের মতো নেশাখোরকে সঙ্গে নিলে আমাদের এই অভিযান ভণ্ডুল হয়ে যাবে। হয় তাকে তাড়াতে হবে, না হয় তার নেশা তাড়াতে হবে। 15ই আগস্ট সকাল 7টা। কাল রাত্রে তাকে ডাকা সত্ত্বেও মার্কোভিচ যখন খেতে এলো না, তখন নেশার ধারণাটা আমার মনে আরও বদ্ধমূল হলো। আমি জানি এ জাতীয় ড্রাগ বা মাদক ব্যবহার করলে মানুষের খিদে তেষ্টা অনেক কমে যায়। কথাটা বলতে সন্ডার্স একেবারে ক্ষেপে উঠল, বলল, ওকে সরাসরি জেরা করতে হবে এক্ষুনি। ক্রোল বলল, তুমি অত্যন্ত বেশি ভদ্র, তোমাকে দিয়ে জেরা হবে না, ও ব্যাপারটা আমার উপরেই ছাড়ো। খাবার পরে ক্রোল সোজা তাঁবুর ভেতরে গিয়ে আধঘুমন্ত মার্কোভিচকে বিছানা থেকে হিঁচড়ে টেনে তুলে সোজা তার মুখের ওপর বলল, তোমার কাছে কি ড্রাগ আছে বার করো, আমরা জানি তুমি নেশা করো, ও নেশা তোমায় ছাড়তে হবে, নয়তো তোমাকে আমরা বরফের মধ্যে পুঁতে দিয়ে যাব, কেউ জানতেও পারবে না। মার্কোভিচ পুরো ব্যাপারটা বুঝতে পারল কিনা জানি না, কিন্তু সে ক্রোলের ভাব দেখে যে ভয় পেয়েছে সেটা স্পষ্টই বোঝা গেল। সে কোনো রকমে ক্রোলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ব্যাগের ভিতর হাত ঢুকিয়ে কিছুক্ষণ হাতে রেখে তার থেকে একটা মাথার বুরুশ পার করে ক্রোলের হাতে দিল। আমার প্রথমে মনে হয়েছিল এটা তার পাগলামিরই আরেকটা লক্ষণ, কিন্তু ক্রোলের জার্মান বুদ্ধি এক নিমিষে বুঝে ফেলল যে মার্কোভিচ আসল জিনিসটাই বার করে দিয়েছে। বুরুশের কাঠের অংশটায় চার দিতে সেটা বাক্সের ডালার মতো খুলে গেল, আর তার তলা থেকে বেরিয়ে পড়ল ঠিক ট্যালকাম পাউডারের মতো দেখতে মিহি সাদা কোকেনের গুঁড়ো। 8 মিনিটের মধ্যে সেই গুঁড়ো তিব্বতের হিমেল বাতাসে ছড়িয়ে পড়ল, আর পুরুষটা নিক্ষিপ্ত হলো খরস্রোতা পাহাড়ি নদীর জলে। কিন্তু শুধু কোকেন দূর করলেই তো হবে না, মার্কোভিচের নেশাটাকেও তো দূর করা চাই। আজ সকালে তার হাবভাবে মনে হচ্ছে আমার আশ্চর্য ওষুধ মিরাকিউরোল কাজ দিয়েছে।
সে ইতিমধ্যে 4 গিলাস মাখন চা, খানেক ছাগলের মাংস আর বেশ কিছুটা সাম্পা খেয়ে ফেলেছে। 7ই আগস্ট সাংচান ছাড়িয়ে এখন 2:30 আমরা মানস সরোবরের পথে একটা গুম্ফা বা তিব্বতী মঠের বাইরে বসে একটু বিশ্রাম করে নিচ্ছি। পথে আস্তে আস্তে আরও অনেক গুম্ফা দেখেছি। এগুলোর প্রত্যেকটাই এক একটা পাহাড়ের চূড়ো বেছে বেছে তার উপর তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা থেকেই চমৎকার দৃশ্য দেখা যায়। আমাদের সৌন্দর্যবোধ আছে এ কথা স্বীকার করতেই হয়। আমাদের সামনে উত্তর দিকে 2500 ফুট উঁচু গলা মান্ধাতা পর্বত সতর্পে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এছাড়া চারিদিকে আরো অনেক বরফে ঢাকা পাহাড়ের চূড়ো দেখতে পাচ্ছি। আর কিছু দূর গেলেই কৈলাস মানস সরোবরের দর্শন মিলবে। অবিনাশবাবুর যাত্রা সার্থক হবে। আপাতত মান্ধাতা দেখেই তার সম্ভ্রম ও বিস্ময়ের সীমা নেই। বারবার বলছেন, গায়ে কাঁটা দিচ্ছে মশাই, বুঝলেন? গায়ে কাঁটা দিচ্ছে। এই যে মহাভারতের চোখে চলে এসেছি। ওহ, কি ভয়ানক ব্যাপার! বলা বাহুল্য, এখনো পর্যন্ত এক সিংহের কোনো চিহ্ন নেই। জানোয়ারের মধ্যে বুনো ছাগল, ভেড়া, গাধা, চমড়ি এসব তো হামেশাই দেখছি। মাঝে মধ্যে এক আধটা খরগোশ ও মেঠো ইঁদুরও দেখা যায়। হরিণ আর ভাল্লুক আছে বলে জানি, কিন্তু দেখিনি। কাল রাত্রে ক্যাম্পের আশেপাশে নেকড়ে হানা দিচ্ছিল। কাপড় কাপড় ফাঁক করে টর্চ ফেলে তাদের জ্বলন্ত সবুজ চোখ দেখতে পাচ্ছিলাম। সন্ডাসের সামনে একটা নৈরাশ্য ভাব দেখা দিয়েছে। ওর ধারণা হয়েছে উইলার্ডো মার্গোভিচের মতো নেশা করে আজগুবি দৃশ্য দেখেছে আর আজগুবি ঘটনার বর্ণনা করেছে। উড়ন্ত লামা, ইউনিকর্ন এরা সবই তার ড্রাগজনিত দৃষ্টিভঙ্গ। সন্ডাস ভুলে যাচ্ছে যে আমরা আলমোড়াতে মেজর হটনের সঙ্গে দেখা করেছি। উইলার্ড সম্বন্ধে তার রিপোর্ট দেখেছি। তাতে ড্রাগের কোনো ইঙ্গিত ছিল না। আমরা যে গুম্ফার সামনে বসেছি তাতে একটি মাত্র লামা বাস করেন। আমরা এই কিছুক্ষণ আগে তার সঙ্গে দেখা করে এক অভিনব অভিজ্ঞতা সঞ্চয় করে এসেছি। এমনিতে হয়তো যেতাম না, কিন্তু রাবসাং যখন বলল লামাটি 50 বছর কারুর সঙ্গে কথা বলেনি, তখন স্বভাবতই আমাদের একটা কৌতূহল হলো। আমরা রাস্তা থেকে 200 ফুট উপরে উঠে মৌনি লামাকে দর্শন করার জন্য গুম্ফায় প্রবেশ করলাম। পাথরের তৈরি প্রাচীন গুম্ফার ভিতরে অন্ধকার, দেওয়ালে শ্যাওলা। আসল কক্ষের ভিতর পিছন দিকে একটা লম্বা তাকে 7-8টা মাঝারি আকারের বৌদ্ধ দেবদেবীর মূর্তি রয়েছে। তার মধ্যে অন্তত 3খানা যে খাঁটি সোনার তৈরি তাতে কোনো সন্দেহ নেই। প্রদীপ জ্বলছে। একপাশে একটা পাত্রে এক তাল মাখন রাখা রয়েছে। ঘিয়ের বদলে এই মাখনই ব্যবহার হয় প্রদীপের জন্যে। একদিকের দেওয়ালের গায়ে তাকের উপর থরে থরে সাজানো রয়েছে লাল কাপড়ে মোড়া প্রাচীন তিব্বতী পুঁথি। অবিনাশবাবু একটা বিশেষ জায়গায় আঙুল দেখিয়ে বললেন, ভৌতিক ব্যাপার বলে মনে হচ্ছে মশাই। চেয়ে দেখি সেখানে একটা মরার খুলি রয়েছে। আমি বললাম, ওটা চা খাওয়ার পাত্র। অবিনাশবাবুর চোখ কপালে উঠে গেল। মৌনি লামা ছিলেন পাশের একটা ছোট্ট অন্ধকার ঘরে। ঘরের পূবের দেওয়ালে একটা খুপড়ি জানলা। সেই জানলার পাশে বসে লামা জপযন্ত্র ঘোরাচ্ছেন। মাথা মুড়োনো, শীর্ণ চেহারা। বসে থেকে থেকে হাত পাগুলো অস্বাভাবিক রকম সরু হয়ে গেছে। আমরা তাকে একে একে অভিবাদন জানালাম। তিনি আমাদের প্রত্যেকের হাতে একটি করে লাল সুতো দিয়ে আশীর্বাদ করলেন। তার সামনে একটা নিচু কাঠের বেঞ্চিতে আমরা 5 জন বসলাম। লামা কথা বলেন না, তাই তাকে এমন প্রশ্ন করতে হবে যার উত্তর কথা না বলে দেওয়া যায়।
আমি আর সময় নষ্ট না করে সোজা আসল প্রশ্নে চলে গেলাম। তিব্বতের কোথাও কি এক শৃঙ্গ জানোয়ার আছে? লামা কয়েক মুহূর্তে হাসি হাসি মুখে করে আমার দিকে চেয়ে রইলেন। আমাদের 5 জোড়া চোখের উৎসুক দৃষ্টি তার দিকে নিবদ্ধ। এইবার তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন, উপর থেকে নিচে, একবার, দুবার, 3 বার, অর্থাৎ আছে। আমরা চাপা উৎকণ্ঠায় আর চোখে একবার পরস্পরের দিকে চেয়ে নিলাম, কিন্তু লামা যে আবার মাথা নাড়ছেন, এবার পাশাপাশি, অর্থাৎ নেই। এটা কেমন হলো? এর মানে কি হতে পারে? আগে ছিল কিন্তু এখন নেই। ক্রোল আমাকে ফিসফিস করে বলল, কোথায় আছে জিজ্ঞেস করো। ক্রোলের প্রস্তাব অনুযায়ী আমি প্রশ্নটা করাতে লামা তার শীর্ণ হাতটা তুলে উত্তর পশ্চিম দিকে ইঙ্গিত করলেন। আমরা তো ওই দিকেই যাচ্ছি, কৈলাস ছাড়িয়ে চাংথাং অঞ্চলে। আমি এবার আরেকটা প্রশ্ন না করে পারলাম না। আপনি যোগী পুরুষ, ভূত ভবিষ্যৎ আপনার জানা। আপনি বলুন তো, আমরা এই আশ্চর্য জানোয়ার দেখতে পাবো কি না? লামা আবার মৃদু হেসে মাথা নাড়লেন, উপর থেকে নিচে 3 বার। ক্রোল রীতিমতো উত্তেজিত হয়ে উঠেছে। এবার বেশ জোরেই বলল, আস্ক হিম অ্যাবাউট ফ্লাইং লামাস, আস্ক হিম। আমি লামার দিকে ফিরে বললাম, আমি আপনাদের মহাযোগী মিলারেপার আত্মজীবনী পড়েছি। তাতে আছে তিনি মন্ত্র বলে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারতেন। এখনও এমন কোনো তিব্বতী যোগী আছেন কি যিনি এই আশ্চর্য ক্ষমতার অধিকারী? মৌনী লামার চাহনিতে যেন একটা কাঠিন্যের ভাব ফুটে উঠল। তিনি এবার বেশ দৃঢ়ভাবেই মাথাটাকে নাড়লেন, পাশাপাশি, অর্থাৎ না, নেই। তারপর তিনি তার ডান হাতের তর্জনীটা খাড়া করে সেই অবস্থায় উপরে হাতটাকে মাথার উপরে তুলে কিছুক্ষণ ধরে ঘোরালেন। তারপর হাতটা নামিয়ে বাঁ হাত দিয়ে ডান হাতের উঁচানো তর্জনীটা চাপ দিয়ে নামিয়ে দিলেন। মানেটা বুঝতে কোনো অসুবিধা হলো না। মিলারেপা একজনই ছিলেন, তিনি মন্ত্র বলে উঠতে পারতেন। তিনি এখন আর নেই। গুম্ফা থেকে বেরোনোর আগে আমরা কিছু চা আর সাম্পা মৌনী লামার জন্য রেখে এলাম। এখানকার যাত্রী ও যাযাবরদের মধ্যে যারা মৌনী লামার কথা জানে তারা এই গুম্ফার পাশ দিয়ে গেলেই লামার জন্য কিছু না কিছু খাবার জিনিস রেখে যায়। বাইরে এসে সন্ডার্স আর ক্রোলের মধ্যে তর্ক লেগে গেল। সন্ডার্স লামার সংকেতে আমল দিতে রাজি নয়, বলল, একবার না, একবার হ্যাঁ। এ আবার কি? আমার মতে হ্যাঁ এ না এ কাটাকুটি হয়ে যায়, আর কিচ্ছু থাকে না। ক্রোল কিন্তু লামার সংকেতে সম্পূর্ণ অন্য মানে করেছে। সে বলল, আমার কাছে মানেটা খুব স্পষ্ট। হ্যাঁ মানে ইউনিকর্ন আছে, আর না মানে সেটা এমন জায়গায় আছে যেখানে আমাদের যেতে সে বারণ করছে। কিন্তু বারণ করলেই তো আর আমরা বারণ মানছি না। মার্কোভিচ এইবার প্রথম আমাদের কথায় যোগ দিল। সে বলল, ইউনিকর্ন যদি সত্যি পাওয়া যায় তাহলে সেটাকে নিয়ে আমরা কি করব সেটা ভেবে দেখা হয়েছে কি? লোকটা কি জানতে চাইছে সেটা পরিষ্কার বোঝা গেল না। ক্রোল বলল, সেটা এখনো ভেবে দেখিনি। আপাতত জানোয়ারটাকে খুঁজে বার করাই হচ্ছে আসল কাজ, বুঝেছো? বলে মার্কোভিচ চুপ মেরে গেল। মনে হলো তার মাথায় কি যেন একটা ফন্দি খেলছে। কোকেন মুক্ত হওয়ার পর থেকেই দেখছি তার উদ্যম অনেক বেড়ে গেছে। বিশেষ করে লামাদের সম্পর্কে তার একটা বিশেষ কৌতূহল লক্ষ্য করছি, যার জন্য কাল থেকে নিয়ে 7 বার সে দল ছেড়ে পাহাড়ে উঠে গুম্ফা দেখতে গেছে। কোকেন খুলকি শেষটায় ধর্মজ্ঞানী হয়ে দেশে ফিরবে। 9ই আগস্ট সকাল 10টা।
আমরা এইমাত্র চুসুংসা গিরিপথে পেরিয়ে রাবণ রথ ও তার পিছনের কৈলাস তুষারাবৃত ডিম্বাকৃতি শিখরের সাক্ষাৎ পেলাম। এই রাবণ রথের তিব্বতী নাম রাক্ষসতাল, আর কৈলাসকে এরা বলে কাং রিমপোচে। রথটা তেমন পবিত্র কিছু নয়, কিন্তু কৈলাস দেখা মাত্র আমাদের কুলিরা সাষ্টাঙ্গে প্রণাম করল। অবিনাশবাবু প্রথমে কেমন ভ্যাপাচাকা খেয়ে গেছিলেন। শেষটায় খেয়াল হওয়া মাত্র একসঙ্গে শিবের 8-10টা নাম উচ্চারণ করে হাঁটু গেড়ে বারবার মাটিতে মাথা ঠোকাতে লাগলেন। রাবণ রথের পূব দিকে মানস সরোবর। কালই পৌঁছে যাব বলে মনে হয়। 10ই আগস্ট দুপুর 2:30। মানস সরোবরের উত্তর পশ্চিমে একটা জলকুণ্ডের ধারে বসে আমরা বিশ্রাম করছি। আমাদের বাঁ দিকের চড়াইটা পেরিয়ে খানিকটা পথ গেলেই হ্রদের দেখা যাবে। গত 1 মাসে এই প্রথম আমরা সকলে স্নান করলাম। প্রচণ্ড গরম জল, তাতে সালফার বা গন্ধক রয়েছে। জলের উপর ধোঁয়া আর শ্যাওলার আবরণ। আশ্চর্য তাজা বোধ করছি স্নানটা করে। এখন ডায়েরি লিখতাম না, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে যেটা লিখে রাখা দরকার। আমি আর অবিনাশবাবু কুণ্ডের পশ্চিম দিকটায় নেমেছিলাম, আর সাহেব 3 জন নেমেছিলেন দক্ষিণ দিকে। স্নান সেরে ভিজে কাপড় শুকোনোর অপেক্ষায় বসে আছি, এমন সময় ক্রোল আমার কাছে এসে গল্প করার ভান করে হাসি হাসি মুখে চাপা গলায় বলল, খুব জটিল ব্যাপার তো। আমি বললাম, কেন, কি হয়েছে? মার্কোভিচ লোকটা ভণ্ড, জোচ্চোর। আবার কি করলো? আমি জানি ক্রোল মার্কোভিচকে মোটেই পছন্দ করে না। বললাম, আরে ব্যাপারটা খুলে তো বলো, কি হয়েছে? ক্রোল সেই রকমই হাসি হাসি ভাব করেই বলতে লাগলো, একটা পাথরের পেছনে আমাদের গরম জামাগুলো খুলে রেখে আমরা জলে নেমেছিলাম। আমি একটা ডুব দিয়েই উঠে পড়ি। তা মার্কোভিচের কোট আমার কোটের পাশেই রাখা ছিল। ভেতরের পকেটটা দেখতে পাচ্ছিলাম, তা কি আছে দেখার লোভ সামলাতে পারলাম না। 3টে চিঠি ছিল, ব্রিটিশ ডাক টিকিট। প্রত্যেকটা জন মার্খাম নামক কোনো ভদ্রলোকের লেখা। মার্খাম? মার্খাম, মার্কোভিচ, ব্যাপারটা বুঝতে পারছো? আমি বললাম, ও তা ঠিকানাটা কি ছিল? দিল্লির ঠিকানা। জন মার্খাম, জন মার্খাম, জন মার্খাম। ইস, নামটা যেন খুব চেনা চেনা লাগছে। কোথায় যে শুনেছি আগে। ও হ্যাঁ, ঠিক কথা তো। বছর 3 আগের খবরের কাগজের একটা খবর। সোনা স্মাগল করার ব্যাপারে লোকটা ধরা পড়েছিল। জন মার্খাম জেলও হয়েছিল। কিভাবে যেন পালায়, একটা পুলিশকে গুলি করে মেরেছিল। জন মার্খাম লোকটা ইংরেজ, ভারতবর্ষে আছে বহুদিন। নৈনিতালে একটা হোটেল চালাতো, পলাতক আসামি। এখন নাম ভারিয়ে পোল্যান্ডবাসী রাশিয়ান সেজে আমাদের সঙ্গ নিয়েছে। তিব্বত হবে তার গা ঢাকা দেওয়ার জায়গা, কিংবা আর অন্য কোনো কুকীর্তির মতলবে এসেছে এখানে। ভণ্ডই বটে, ডেঞ্জারাস লোক। ক্রোলের গোয়েন্দাগিরির প্রশংসা করতেই হয়। প্রথমে ওর অন্যমনস্ক ভাব দেখে ও যে এতটা চতুর তা বুঝতে পারিনি। আমি ক্রোলকে মার্খামের ঘটনাটা বললাম। ক্রোলের মুখ এখনো হাসি। সেটার প্রয়োজন এই কারণে যে মার্কোভিচ কুণ্ডের দক্ষিণ দিক থেকে আমাদের দেখতে পাচ্ছে। তার বিষয়ে কথা হচ্ছে, সেটা তাকে বুঝতে দেওয়া চলে না। ক্রোল খোশ গল্পের মেজাজে একবার সশব্দে হেসে পরক্ষণেই গলা নামিয়ে বলল, আরে তোমাকে যেটা বলছিলাম, আমার তো ইচ্ছে ওকে ফেলে রেখে চলে যাওয়া। ওর তুষার সমাধি হোক, ওটাই হবে ওর শাস্তি। অপঘণ্ড। প্রস্তাবটা আমার ভালো মনে হলো না। বললাম, না না, ও আমাদের সঙ্গেই চলুক।
ওকে কোনো রকমই জানতে দেওয়া হবে না যে ওর আসল পরিচয় আমরা জেনে ফেলেছি। আমাদের লক্ষ্য হবে দেশে ফিরে গিয়ে ওকে পুলিশের হাতে তুলে দেওয়া। শেষ পর্যন্ত ক্রোল আমার প্রস্তাবে রাজি হলো। সন্ডার্সকে সুযোগ বুঝে সব বলতে হবে, আর সবাই মিলে মার্কোভিচের প্রতি কড়া দৃষ্টি রাখতে হবে। 10ই অগস্ট বিকেল 5:30, মানস সরোবরের উপকূলে। মেঘদূতে কালিদাসের বর্ণনায় মানস সরোবরের রাজহাঁস আর পদ্মের কথা আছে। এসে অবধি রাজহাঁসের বদলে ঝাঁকে ঝাঁকে বুনো হাঁস দেখেছি, আর পদ্ম থাকলেও এখনো চোখে পড়েনি। এছাড়া আজ পর্যন্ত মানস সরোবরের যত বর্ণনা শুনেছি বা পড়েছি, চোখের সামনে দেখে মনে হচ্ছে এর হ্রদ তার চেয়ে সহস্র গুণে বেশি সুন্দর। চারদিকের বালি আর পাথরের রুক্ষতার মধ্যে এই 45 মাইল ব্যাসযুক্ত জলখণ্ডের অস্বাভাবিক উজ্জ্বল ও স্বচ্ছ নীল রং মনে এমনই একটা ভাবের সঞ্চার করে যার কোনো বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। হ্রদের উত্তরে 22,000 ফুট উঁচু কৈলাস, আর দক্ষিণে প্রায় যেন জল থেকে খাড়া হয়ে ওঠা কুরলা মান্ধাতা। চারিদিকে পাহাড়ের গায়ে ছোট বড় সব গুম্ফা চোখে পড়ছে। তাদের সোনায় মোড়া ছাদগুলোর রোদ পড়ে ঝিকমিক করছে। আমরা ক্যাম্প ফেলেছি জল থেকে 20 হাত দূরে। এখানে আরও অনেক তীর্থযাত্রী ও লামাদের দেখতে পাচ্ছি। তাদের কেউ কেউ হামাগুড়ি দিয়ে হ্রদ প্রদক্ষিণ করছে, কেউ হাতে প্রেয়ার হুইল নিয়ে বা জপচন্দ্র ঘোরাতে ঘোরাতে পায়ে হেঁটে প্রদক্ষিণ করছে। হিন্দু বৌদ্ধ দুই ধর্মাবলম্বী লোকের কাছেই কৈলাসের মানস সরোবরের অসীম মাহাত্ম্য। ভূগোলের দিক দিয়ে এই জায়গার বিশেষত্ব হলো এই যে একসঙ্গে 4টে বিখ্যাত নদীর উৎস রয়েছে এরই আশেপাশে। এই নদীগুলো হলো ব্রহ্মপুত্র, শতদ্রু, সিন্ধু ও কর্ণালী। অবিনাশবাবু এখানে এসেই বালির উপর শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম তো করলেনই, তারপর আমাদের সঙ্গী সাহেবদেরও স্যাক্রেড স্যাক্রেড, মোর স্যাক্রেড দেন কাউ ইত্যাদি বলে গড় গড়িয়ে ছাড়লেন। তারপরে যেটা করলেন সেটাও বেশি বুদ্ধিমানের কাজ হয়নি। হ্রদের ধারে গিয়ে গায়ের ভারী পশমের কোটটা খুলে ফেলে 2 হাত জোর করে এক লাফে ঝপাং করে জলের মধ্যে গিয়ে পড়লেন। পর মুহূর্তে দেখি তার দাঁত কপাটে লেগে গেছে। ক্রোল ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ জলে নেমে ভদ্রলোককে টেনে তুলল, তারপর তাকে ব্র্যান্ডি খাইয়ে তার শরীর গরম করল। আসলে মানস সরোবরের মতো এমন কনকনে ঠান্ডা জল ভারতবর্ষের কোনো নদী বা হ্রদে নেই। অবিনাশবাবু ভুলে গেছেন যে এখানকার উচ্চতা 15,000 ফুট। ভদ্রলোক এখন দিব্য চাঙ্গা। বলছেন ওর বাঁ হাতের বুড়ো আঙুলের গাঁটে নাকি 26 বছর ধরে একটা ব্যথা ছিল, সেটা এই এক ঝাঁপানিতেই বেমালুম সেরে গিয়েছে। 2টো হরলিক্সের খালি বোতলের ভদ্রলোক হ্রদের পবিত্র জল নিয়ে নিয়েছে। সেই জলের ছিটে দিয়ে আমাদের যাবতীয় বিপদ আপদ দূর করার মতলব করেছে। এই অঞ্চলেই গিয়ানিমাতে একটা বড় হাট বসে। আমরা সেখান থেকে কিছু খাবার জিনিস, কিছু শুকনো ফল, ঠান্ডায় জমে যাওয়া পাথরের মতো শক্ত চামড়ির দুধ আর পশমের তৈরি কিছু কম্বল ও পোশাক কিনে নিয়েছি। ক্রোল দেখি একরাশ মানুষের হাড়গোড় কিনে এনেছে। তার মধ্যে একটা পায়ের হাড় বাঁশির মতো বাজানো যায়। এসব নাকি তার জাদুবিদ্যার গবেষণায় কাজে লাগবে। মার্কোভিচ গিয়ানিমার বাজারে কিছুক্ষণের জন্য দল ছাড়া হয়ে গিয়েছিল। 10 মিনিট হলো সে ফিরেছে। থলিতে করে কি এনেছে বোঝা গেল না। সন্ডাসের নৈরাশ্য অনেকটা কমেছে। সে বুঝেছে যে এক শৃঙ্গের দেখা না পেলেও মানস সরোবরের এই অপার্থিব সৌন্দর্য আর এই নির্মল আবহাওয়া এও কিছু কম পাওয়া নয়। কাল আমরা সরোবর ছেড়ে চাংথাংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমাদের লক্ষ্য হবে ল্যাটিটিউড 33.3 নর্থ ও লঙ্গিটিউড 84 ইস্ট।
অবিনাশবাবু তার পকেট কিতা খুলে কৈলাসের দিকে মুখ করে পিঠের রোদ নিয়ে বসে আছেন। এইবার বোঝা যাবে তার ভক্তির দৌড় কত দূর। 12ই অগস্ট, চাংথাং, ল্যাটিটিউড 30 নর্থ, লঙ্গিটিউড 81 ইস্ট। সকাল 8:30। আমরা একটা ছোট লেকের ধারে ক্যাম্প ফেলেছি। কাল রাত্রে একটা অদ্ভুত ঘটনা। 12টার সময় -15 ডিগ্রি শীতে ক্রোল আমার ক্যাম্পে এসে আমার ঘুম ভাঙিয়ে বলল সে মার্কোভিচের জিনিসপত্র ঘেঁটে অনেক কিছু পেয়েছে। আমি তো অবাক। বললাম, তার জিনিস ঘাঁটলে মানে? সে টের পেল না? পাবে কি করে? কাল সন্ধেবেলায় ওর চায়ে একটু বারবিটিউরেট মিশিয়ে দিয়েছিলাম। হাত সাফাই কি আর অমনি শিখেছি? ও এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। তা কি জিনিস পেলে? চলো না, দেখবে চলো। গায়ে একটা মোটা কম্বল চাপিয়ে আমাদের ক্যাম্প ছেড়ে ওদেরটায় গিয়ে ঢুকলাম। ঢুকতেই একটা তীব্র আধচেনা গন্ধ নাকে এলো। বললাম, এ কিসের গন্ধ? ক্রোল বলল, এই তো, এই কৌটোটার মধ্যে ছিল। টিনের কৌটোটা হাতে নিয়ে ঢাকনা খুলতে বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এ যে কস্তুরী! ধরা গলায় বললাম আমি। কস্তুরী বটে, এতে কোনো সন্দেহ নেই। তিব্বতে কস্তুরী মৃগ বা মাস্ক ডিয়ার পাওয়া যায়। সারা পৃথিবী থেকে প্রায় লোপ পেতে বসেছে এই জানোয়ার। একটা মাঝারি কুকুরের সাইজের হরিণ। তার পেটের ভেতর পাওয়া যায় কস্তুরী নামক এই আশ্চর্য জিনিস। এটার প্রয়োজন হয় গন্ধদ্রব্য বা পারফিউম তৈরির কাজে। একতলা কস্তুরীর দাম হলো প্রায় 30 টাকা। আসবার পথে ভারতবর্ষ ও তিব্বতের সীমানায় আসকোট শহরে এক ব্যবসাদারের কাছে জেনেছিলাম যে তিনি একাই সরকারি লাইসেন্সে গত বছরে প্রায় 4 লাখ টাকার কস্তুরী বিদেশে রপ্তানি করেছে। আমি বললাম, এই কস্তুরী কি গিয়ানিমার হাটে কিনেছে নাকি মার্কোভিচ? কিনেছে? প্রশ্নটা করল সন্ডার্স। তার কথায় তিক্ত ব্যঙ্গের সুর। এই দেখো না, এগুলো কি সব ওর কেনা? সন্ডার্স একটা ঝোলা ফাঁক করে একরাশ কালো চামড়ির লোমের ভিতর থেকে 5টা বৌদ্ধ দেবদেবীর মূর্তি বার করল। সেগুলোর সাইজ 1 বিঘতের বেশি না, কিন্তু প্রত্যেকটি মূর্তি সোনার তৈরি। এছাড়া আরও মূল্যবান জিনিস ঝোলায় ছিল। একটা পাথর বসানো সোনার ব্রোচ, একটা সোনার পাত্র, খান ত্রিশেক আলকা পাথর ইত্যাদি। উই হ্যাভ এ রিয়েল রবার ইন আওয়ার মিডেস্ট। শুধু খাম্বারাই দস্যু নয়, ইনিও একটা জলজান্ত দস্যু। আমি জোর দিয়ে বলতে পারি এই কস্তুরী সে গিয়ানিনার বাজার থেকে চুরি করেছে, যেমন এই মূর্তিগুলো চুরি করেছে গুম্ফা থেকে। এখন বুঝতে পারলাম মার্কোভিচ কেন আমাদের দল ছেড়ে বারবার গুম্ফা দেখতে চলে যায়। লোকটার বেপরোয়ার সাহসের কথা ভাবলে অবাক হতে হয়। আজ মার্কোভিচের ভাব দেখে মনে হলো যে কালকের ঘটনা সে কিচ্ছু টের পায়নি। তার জিনিসপত্র যেভাবে ছিল আবার ঠিক সেভাবেই রেখে আমরা ঘুমোতে চলে যাই। যাওয়ার আগে এটাও দেখেছিলাম যে মার্কোভিচের সঙ্গে একটি অস্ত্রও আছে, একটা 45 কোল্ট অটোমেটিক রিভলভার। এটার কথা মার্কোভিচ আমাদের বলেনি। সে রিভলভার অবশ্যই আর তার কোনো কাজে লাগবে না, কারণ ক্রোল তার টোটাগুলি সযত্নে সরিয়ে ফেলেছে। 15ই অগস্ট, চাংথাং, ল্যাটিটিউড 32.5 নর্থ, লঙ্গিটিউড 82 ইস্ট। বিকেল 5:30। চাংথাং অঞ্চলের ভয়াবহ চেহারাটা ক্রমে আমাদের কাছে স্পষ্ট হয়ে আসছে। এই জায়গার উচ্চতা 16,500 ফুট। আমরা এখন একটা অসমতল জায়গায় এসে পড়েছি। মাঝে মাঝে 400-500 ফুট উঠতে হচ্ছে, তারপর একটা গিরিপথের মধ্যে দিয়ে গিয়ে আবার নামতে হচ্ছে। কাল সকাল থেকে একটি গাছ, একটি তৃণও চোখে পড়েনি। যেদিকে দেখছি খালি বালি, পাথর আর বরফ।
তিব্বতীরা কিন্তু এসব অঞ্চলেও পাথরের গায়ে তাদের মহামন্ত্র ওং মণি পদ্মে হুম খোদাই করে রেখেছে। গুম্ফার সংখ্যা ক্রমে কমে কমে আসছে, তবে মাঝে মাঝে এক আধটা স্তূপ বা চটন দেখা যাচ্ছে। বসতি একেবারেই নেই। পরশু একটা যাযাবরদের আস্তানায় গিয়ে পড়েছিলাম। প্রায় 100-5 মহিলা পুরুষ তাদের কাচ্চা বাচ্চা ছাগল, ভেড়া, গাধা, চমড়ি নিয়ে অনেকখানি জায়গা জুড়ে পশমের তাঁবু খাটিয়ে বসতি করেছে। লোকগুলো ভারী আমোদে, মুখে হাসি ছাড়া কথাই নেই। এই ভ্রাম্যমান শিকড়হীন অবস্থাতেও দিব্যি আছে বলে মনে হয়। এদের 2-1জনকে এক শৃঙ্গ সম্বন্ধে জিজ্ঞেস করে কোনো ফল হলো না। আমরা আরও উত্তরের দিকে যাচ্ছি শুনে এরা বেশ জোর দিয়েই বারণ করলো, বলল উত্তরে ডুংলুংডো আছে, সেটা পেরিয়ে যাওয়া নাকি মানুষের অসাধ্য। ডুংলুংডো কি জিজ্ঞেস করাতে যা বর্ণনা দিল তাতে বুঝলাম সেটা অনেকখানি জায়গা জুড়ে একটা দুর্লভ্য প্রাচীর। তার পিছনে কি আছে তা কেউ জানে না। এই প্রাচীর এরা কেউই দেখেনি, কিন্তু বহুকাল থেকেই নাকি তিব্বতীরা এর কথা জানে। আদিকালে কোনো কোনো লামা নাকি সেখানে গেছে, কিন্তু গত 300 বছরের মধ্যে কেউ যায়নি। মনিলামার হেয়ালির কথাতেও যখন আমরা নিরুদ্যম হইনি, তখন যাযাবরদের বারণ আমরা মানব কেন? চার্লস উইলার্ডের ডায়েরি রয়েছে আমাদের কাছে, তার কথার উপর ভরসা রেখেই আমাদের চলতে হবে। 18ই আগস্ট, চাংথাং, ল্যাটিটিউড 32 ডিগ্রি নর্থ, লঙ্গিটিউড 82.8 ইস্ট। একটা লেকের ধারে ক্যাম্পের ভিতর বসে ডায়েরি লিখছি। আজ এক বিচিত্র অভিজ্ঞতা। একটা প্রায় সমতল উপত্যকা দিয়ে হেঁটে চলেছি। আকাশে ঘন কালো মেঘ, মনে হচ্ছে ঝড় উঠবে। এমন সময় সন্ডার্স চেঁচিয়ে উঠল, ওগুলো কি? সামনে বেশ কিছু দূরে যেখানে জমিটা খানিকটা উপর দিকে উঠেছে, তার ঠিক সামনে কালো কালো অনেকগুলো কি যেন দাঁড়িয়ে আছে। জানোয়ারের পাল বলেই তো মনে হচ্ছে। রাফসাংকে জিজ্ঞেস করতে সে সঠিক কিছু বলতে পারল না। ক্রোল অসহিষ্ণুভাবে বলল, তোমার অমনিস্কোপটা চোখে লাগাও লাগাও লাগাও। অমনিস্কোপ দিয়ে দেখে মনে হলো সেগুলো জানোয়ার। তবে কি জানোয়ার, কেন ওভাবে দাঁড়িয়ে আছে, কিছুই বোঝা গেল না। শিং আছে কি? ক্রোল জিজ্ঞেস করল। সে ছেলে মানুষের মতো ব্যস্ত হয়ে পড়েছে। বাধ্য হয়ে বলতে হলো যে শিং আছে কি নেই তা বোঝা যাচ্ছে না। কাছে গিয়ে ব্যাপার বুঝে স্তম্ভিত হয়ে গেলাম। একটা বুনো গাধার পাল, সংখ্যায় প্রায় 40টা হবে, সবকটা মরে শুকিয়ে কাঠ হয়ে খাড়া দাঁড়িয়ে আছে। রাফসাং এইবার ব্যাপারটা বুঝলো। বলল, শীতকালে বরফের ঝড়ে সেগুলো মরেছে, তারপর গরমকালে বরফ ঝরে গেলে মৃতদেহগুলো সেই দাঁড়ানো অবস্থাতেই আবার বেরিয়ে পড়েছে। আমাদের খাবারের স্টক কমে আসছে। যাযাবরদের কাছ থেকে ভারতীয় টাকার বিনিময়ে কিছু চা আর মাখন কিনে নিয়েছিলাম, সেটা এখনো চলবে কিছুদিন। মাংসে আমাদের সকলেরই অরুচি ধরে গেছে। শাক, সবজি, গম ইত্যাদি ফুরিয়ে এসেছে। এর মধ্যে আমার তৈরি ক্ষুধা তৃষ্ণা নাশক বটিকা ইন্ডিকা খেতে হয়েছে সকলকেই। আর কিছুদিন পরে ওই বড়ি ছাড়া আর কিছুই খাবার থাকবে না। ক্রোল মেক্সিকো থেকে আরম্ভ করে বোর্নিও পর্যন্ত 11টা বিভিন্ন দেশের বিভিন্ন রকম ম্যাজিক প্রয়োগ করে গুণে বার করতে চেষ্টা করছে আমাদের কপালে এক শৃঙ্গ দেখার সৌভাগ্য হবে কিনা। 5টা ম্যাজিক বলছে না, 6টা বলছে হ্যাঁ। আমরা যেখানে ক্যাম্প ফেলেছি তার উত্তরে, অর্থাৎ আমরা যেদিকে যাব সেই দিকে প্রায় 30-40 মাইল দূরে একটা অংশ দেখে মনে হচ্ছে সেখানে জমিটা যেন একটা সিঁড়ির ধাপের মতো উপর দিকে গেছে। অমনিস্কোপ দিয়ে দেখে সেটাকে একটা টেবিল মাউন্টেনের মতো মনে হচ্ছে। এটাই কি ডুংলুংডো? উইলার্ড তার ডায়েরিতে যে জায়গার অবস্থানের কথা উল্লেখ করেছে, আমরা তার খুবই কাছে এসে পড়েছি। কিন্তু উইলার্ড যাকে আ ওয়ান্ডারফুল মনেস্ট্রি বলেছে, সেই থোকচুম গুম্ফা কোথায়?
আর 200 বছরের উড়ন্ত লামাই বা কোথায়? আর ইউনিকর্নই বা কোথায়? 19শে অগস্ট, এক আশ্চর্য গুম্ফায় এক আশ্চর্য অভিজ্ঞতা। এটাই যে উইলেটের থুকচুম গুম্ফা তাতে কোনো সন্দেহ নেই, কারণ গুম্ফায় পৌঁছানোর 3 মিনিট আগেই রাস্তার ধারে একটা পাথরের গায়ে সেই বিখ্যাত তিব্বত মহামন্ত্রের নিচে 3টে ইংরেজি অক্ষর কোথায় করা দেখলাম, CRW, অর্থাৎ চার্লস রক্সটন উইলার্ড। আগেই বলে রাখি, আমাদের কুলির মধ্যে রাপসাং ও টুন্ডুক ছাড়া আর সকলেই পালিয়েছে। রাপসাং পালাবে না বলেই আমার বিশ্বাস। সে যে শুধু বিশ্বাসী তা নয়, তার মধ্যে কুসংস্কারের লেশ মাত্র নেই। তিব্বতীদের মধ্যে সে একটা আশ্চর্য ব্যতিক্রম। অন্যেরা যাওয়ার সময় আমাদের সব কটা ঘোড়া এবং 4টে চামড়ি নিয়ে গেছে, বাকি আছে 2টো মাত্র চামড়ি। আমাদের তাঁবু এবং আরও কিছু ভারী জিনিস ওই 2টোর পিঠে চলে যাবে। বাকি জিনিস আমাদের নিজেদের বইতে হবে। আর ঘোড়া যখন নেই তখন বাকি পথটা হেঁটেই যেতে হবে। সেই খাড়া উঠে যাওয়া উপত্যকার অংশটা ক্রমেই আমাদের দিকে এগিয়ে আসছে। আর সেই কারণেই আমাদের দলের সকলের মধ্যেই একটা চাঞ্চল্যের ভাব লক্ষ্য করা যাচ্ছে। আমাদের সকলেরই বিশ্বাস ওটাই ডুংলুংডো, যদিও ডুংলুংডো যে কী তা এখনও কেউ জানি না। সন্ডার্সের মতে ওটা একটা কেল্লার প্রাচীর। আমার ধারণা ওটার পিছনে একটা হ্রদ আছে, যার কোনো উল্লেখ পৃথিবীর কোনো মানচিত্রে নেই। যে গুম্ফাটার কথা লিখতে যাচ্ছি সেটার অস্তিত্ব প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত বোঝা যায়নি। তার কারণ সেটা একটা বেশ উঁচু গ্রানাইটের টিলার পিছনে লুকোনো ছিল। টিলাটা পেরোতেই গুম্ফাটা দেখা গেল, আর দেখা মাত্র আমাদের সকলের মুখ দিয়ে নানা রকম বিস্ময়সূচক শব্দ বেরিয়ে পড়ল। সূর্য মেঘের আড়ালে থাকা সত্ত্বেও গুম্ফার জৌলুস দেখে মনে হয় তার আপাদমস্তক সোনা দিয়ে মোড়ানো। কাছে গিয়ে কেমন যেন ধারণা হলো যে গুম্ফায় এক লোকজন বেশি নেই। একটা অস্বাভাবিক নিস্তব্ধতা সেটাকে ঘিরে রেখেছে। আমরা পাহাড়ে পথ দিয়ে উঠে গুম্ফায় ভেতরে ঢুকলাম। চৌকাঠ বেরোতেই মাথার উপর প্রকাণ্ড ব্রোঞ্জের ঘণ্টা। ক্রোল তার দড়ি ধরে টান দিতেই গুরু গম্ভীর স্বরে সেটা বেজে উঠল, এবং প্রায় 3 মিনিট ধরে সেই ঘণ্টার রেশ গুম্ফার ভেতরে ধ্বনিত হতে লাগলো। ভিতরে ঢুকেই বুঝতে পারলাম যে সেখানে অনেক দিন কোনো মানুষের পা পড়েনি। কেবল মানুষ ছাড়া একটা গুম্ফায় যা থাকে তা সবই এখানে রয়েছে। সন্ডার্স 2-একবার হ্যালো হ্যালো করেও কোনো উত্তর না পাওয়াতে আমরা নিজেরাই একটু ঘুরে দেখব বলে স্থির করলাম। ক্রোলের হাবভাব পেয়ে বুঝলাম সে মার্কোভিচকে একা ছাড়বে না। সোনার প্রতি যার এমন লোভ, তাকে এখানে একা ছাড়া যায় না। সন্ডার্স হলঘরের বাঁ দিকের দরজার দিকে এগিয়ে গেল। আমি আর অবিনাশবাবু গেলাম ডান দিকে। গুম্ফার মেঝেতে ধুলো জমেছে, ইঁদুর বসবাসের চিহ্ন চারিদিকে ছড়ানো। আমরা দুজনে সবেমাত্র ডান দিকের ঘরে ঢুকেছি, এমন সময় একটা বিকট চিৎকারে আমাদের রক্ত জল হয়ে গেল। ওহ ওহ মাই গড! সন্ডার্সের গলা। দৌড়ে গেলাম অনুসন্ধান করতে। ক্রোল, মার্কোভিচ আর আমরা দুজন প্রায় একই সঙ্গে পৌঁছলাম বাঁ দিকের একটা মাঝারি আয়তনের ঘরে। সন্ডার্স পূব দিকের দরজার পাশে শরীরটা কুঁকড়ে ফ্যাকাশে মুখ করে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি ঘরের পিছন দিকে। এবার বুঝতে পারলাম তার আতঙ্কের কারণ। একটি অতি বৃদ্ধ শীর্ণকায় মুন্ডিত মস্তক লামা ঘরের পিছন দিকটায় বসে আছেন পদ্মাসনের ভঙ্গিতে। তার শরীর সামনের দিকে ঝুঁকে পড়েছে। তার হাত দুটো উপুর করে রাখা রয়েছে একটা কাঠের ডেস্কের উপরে খোলা একটা জীর্ণ পুঁথির পাতায়। লামার দেহ নিস্পন্দ।
তার চামড়ার যেটুকু অংশ দেখা যাচ্ছে তার রং ছেয়ে নীল, আর সে চামড়ার নিচে মাংসের লেশ মাত্র নেই। লামা মৃত। কবে কিভাবে মরেছেন সেটা জানার কোনো উপায় নেই, আর কিভাবে যে তার দেহ মৃত্যুজনিত বিকারের হাত থেকে রক্ষা পেয়েছে সেটা বোঝারও কোনো উপায় নেই। সন্ডাসের এতক্ষণে খানিকটা সামলে নিয়েছে। কিছুদিন থেকেই তার স্নায়ু দুর্বল হয়েছে, তাই সে এতটা ভয় পেয়েছে। আমি জানি আমাদের অভিযান সার্থক হলে সে নিঃসন্দেহে তার স্বাস্থ্য ফিরে পাবে। এবারে আমার দৃষ্টি গেল ঘরের অন্যান্য জিনিসের দিকে। এদিকের দেওয়ালের সামনে পিতল ও তামার নানা রকম পাত্র। হঠাৎ দেখলে মনে হবে বুঝি রান্নাঘরে ঢুকে পড়েছি। এগিয়ে গিয়ে দেখি পাত্রগুলোর মধ্যে নানা রঙের পাউডার, তরল ও চিটচিটে পদার্থ রয়েছে। সেগুলো চেনা খুব মুশকিল। অন্যদিকে দেওয়ালে সারি সারি তাকে রাখা রয়েছে অজস্র পুঁতি, আর তার নিচে মেঝেতে রয়েছে আশ্চর্য সুন্দর কাজ করা পাথর বসানো 8 জোড়া তিব্বতী পশমের বুট জুতো। এছাড়া ঘরের সর্বত্র ছড়ানো রয়েছে নানা রকম হাড়, মাথার খুলি, জানোয়ারের লোম ইত্যাদি। ক্রোল বলে উঠল, এই প্রথম একটা গুহায় এসে তিব্বতী ম্যাজিকের গন্ধ পাচ্ছি। আমার ভয় ডর বলে কিছুই নেই, তাই আমি এগিয়ে গেলাম লামার মৃতদেহের দিকে। তিনি কোন বিষয়ে অধ্যয়ন করতে করতে দেহরক্ষা করেছেন সেটা জানা দরকার। আগেই লক্ষ্য করেছি যে পুঁথির অক্ষরগুলো দেবনাগরী, তিব্বতী নয়। পুঁথিটা ধরে টান দিতে সেটা মৃত লামার হাতের তলা থেকে বেরিয়ে চলে এলো আমার হাতে। লামার হাত দুটো সেই একইভাবে রয়ে গেল চৌকির 2 ইঞ্চি উপরে। পুঁথির পাতা উল্টে পাল্টে বুঝতে পারলাম তার বিষয়টা বৈজ্ঞানিক। ক্রোল জিজ্ঞেস করাতে বললাম সেটা চিকিৎসা শাস্ত্র সম্পর্কে, যদিও জানি আসলে তা নয়। যাই হোক, আর সময় নষ্ট না করে সেটাকে সঙ্গে নিয়ে মৃত লামাকে সেই বসা অবস্থাতেই রেখে আমরা গুম্ফার অন্ধকার থেকে দিনের আলোয় বেরিয়ে এলাম। এখন দুপুর 2টো। আমি গুম্ফার সামনেই একটা পাথরের উপর বসে আছি। পুঁথির অনেকখানি পড়া হয়ে গেছে। তিব্বতে যে ধর্মের বাইরেও কোনো কিছু চর্চা হয়েছে, এই পুঁথি তার প্রমাণ। অবশ্যই এই বিশেষ লামাটি ছাড়া এই বিশেষ বিষয়টি নিয়ে কেউ চর্চা করেছে কিনা সন্দেহ। এতে যা বলা হয়েছে তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। পুঁথির নাম উড্ডয়ন সূত্রম। নিছক রাসায়নিক উপায়ে মানুষ কিভাবে আকাশে উঠতে পারে তারই নির্দেশ দেওয়া হয়েছে এতে। এই উড্ডয়ন সূত্রমের কথা আমি শুনেছি। বৌদ্ধ যুগে তক্ষশিলায় একজন মহাপণ্ডিত ছিলেন, তার নাম ছিল বিদ্যুৎমণি। তিনি এই বৈজ্ঞানিক সূত্র রচনা করেন এবং করার কিছু পরই তিব্বত চলে যান, আর তিনি ভারতবর্ষে ফেরেননি। তার বিজ্ঞান সম্বন্ধে ভারতবর্ষের কেউ কোনোদিন কিছু জানতে পারেনি। পুঁথি পড়ে এক আশ্চর্য পদার্থের কথা জানা যাচ্ছে, তার নাম উংমুং। এই উংমুংয়ের সাহায্যে মানুষ ওজন এত কমিয়ে দেওয়া যায় যে একটা দমকা বাতাস এলে সে মানুষের রাজহংসের দেহচ্যুত পালকের মতো শূন্যে ভেসে বেড়াতে পারে। এই উংমুং যে কিভাবে তৈরি করতে হয় সেটা পুঁথিতে লেখা আছে, কিন্তু তার জন্য যেসব প্রয়োজনীয় উপাদানের কথা বলা হয়েছে তার একটারও নাম আমি কখনো শুনিনি। বলিক, শলক্র, ত্রিগন্ধা, অব্রনীল, থুমা, জড়া, এই কোনোটাই আমার জানা নয়। যার হাতের তলা থেকে পুঁথিটা নিয়ে এলাম তিনি নিশ্চয়ই জানতেন, এবং এইসব উপাদানের সাহায্যে তিনি নিশ্চয়ই উংমুংয়ের তৈরি করতে সক্ষম হয়েছিলেন। নিঃসন্দেহে ইনি সেই 200-year-old লামা, যার সঙ্গে উইলার্ড ওই উংমুংয়ের সাহায্যেই আকাশে উড়েছিলেন। ইনি যে গত 1 বছরের মধ্যেই পরলোক গমন করবেন সেটা আমাদের দুর্ভাগ্য। না হলে আমাদের পক্ষেও নিশ্চয়ই উইলার্ডের মতো আকাশে ওরা সম্ভব হতো না।
সকলে রওনা হবার জন্য তৈরি। লেখা বন্ধ করি। 20 আগস্ট, ল্যাটিটিউড 33.3 নর্থ, 84 লঙ্গিটিউড ইস্ট। উইলার্ডের ডায়েরিতে এই জায়গাতেই ক্যাম্প ফেলার উল্লেখ আছে। আমরাও তাই করেছি। আমরা বলতে যা ছিল তার চেয়ে 2 জন কম, কারণ মার্কোভিচ ওরফে মার্কহ্যাম উধাও, আর সেই নিশ্চয়ই সঙ্গে করে টুনডুবকে নিয়ে গেছে। শুধু তাই নয়, আমাদের 2টি চমড়িও একটি গেছে। আমি কদিন থেকেই মার্কোভিচকে মাঝে মাঝে টুনডুবের সঙ্গে কথা বলতে দেখেছি। তখন ততটা গা করিনি। এখন বুঝতে পারছি ভিতরে ভিতরে একটা ষড়যন্ত্র চলছিল। ঘটনাটা ঘটে কাল বিকেলে। কুম্ফা থেকে রওনা হবার ঘণ্টা 2 মধ্যেই আমাদের একটা প্রলয়ঙ্কর ঝড়ে পড়তে হয়েছিল, যাকে বলে ব্লাইন্ডিং স্টর্ম। সাময়িকভাবে সত্যিই আমরা একেবারে দিশাহারা হয়ে পড়েছিলাম। কে কোথায় রয়েছে, কোন দিকে গ্যাস যাচ্ছে, কিছুই বুঝতে পারছিলাম না। প্রায় আধ ঘন্টা পরে ঝড় কমলে পর দেখি 2টি মানুষ আর একটি চমড়ি কম। তার উপরে যখন দেখলাম একটি বন্দুকও কম, তখন বুঝতে বাকি রইল না যে ব্যাপারটা অ্যাক্সিডেন্ট নয়। মার্কোভিচ প্ল্যান করেই পালিয়েছে এবং তার ফেরার কোনো মতলব নেই। একদিক দিয়ে বলা যেতে পারে আপদ বিদায় হলো, কিন্তু সেই সঙ্গে আবার আফসোস হলো যে তার শয়তানের উপযুক্ত শাস্তি হলো না। ক্রোল তো চুল ছিঁড়তে বাকি রেখেছে। বলেছে এসব লোকের সঙ্গে ভালো মানুষই করার ফল হচ্ছে এই। যাই হোক, যে চলে গেছে তার কথা ভেবে আর লাভ নেই। আমরা তাকে ছাড়াই ডুংলুংডোর উদ্দেশ্যে পাড়ি দেব। উত্তরে চাইলেই এখন ডুংলুংডোর প্রাচীর দেখতে পাচ্ছি, এখনও মাইল 5 দূরে। তা সত্ত্বেও প্রাচীরের বিশালত্ব সহজেই অনুমান করা যায়। পূব পশ্চিমে অন্তত মাইল 20-25 লম্বা বলে মনে হয়। উত্তর দক্ষিণের দৈর্ঘ্য বোঝার কোনো উপায় নেই। বোধহয় ডুংলুংডোর দিক থেকেই একটা গন্ধ মাঝে মাঝে হাওয়ায় ভেসে আসছে। সেটাকে প্রথমে কস্তুরী বলে মনে হয়েছিল, কিন্তু এখন অন্য রকম লাগছে। সেটা কিসের গন্ধ বলা শক্ত। শুধু এইটুকু বলতে পারি যে এমন খুশবু আমাদের কারুর নাকে এর আগে কখনো প্রবেশ করেনি। আবার ঝোড়ো বাতাস আরম্ভ হলো। এবার তাঁবুতে ঢুকি। 20 আগস্ট, দুপুর 1:30। আকাশ মেঘাচ্ছন্ন, চারিদিকে ঘোলাটে অন্ধকার। তার মধ্যে লক্ষ বাঁশির মতো শব্দ করে বরফের ঝড় বইছে। ভাগ্যিস গিয়ে নিমার বাজার থেকে বিলিতি তাঁবুর বদলে তিব্বতী পশমের তাঁবু কিনে নিয়েছিল। আজ সারাটা দিন এই ক্যাম্পেই থাকতে হবে বলে মনে হচ্ছে। 20 আগস্ট, বিকেল 5টা। আমাদের তিব্বত অভিযানের একটা হাইলাইট বা বিশেষ স্মরণীয় ঘটনা এই কিছুক্ষণ আগে ঘটে গেল। 3টে নাগাদ ঝড়টা একটু কমলে পর রাপসাং আমাদের 4 জনকে মাখন চা দিয়ে গেল। বাইরে ঝড়ের শব্দ কমলেও দমকা বাতাসে আমাদের তাঁবুর কাপড় বারবার কেঁপে উঠছিল। অবিনাশবাবু তার চায়ে চুমুক দিয়ে ভেরি গুড কথাটা সবে উচ্চারণ করেছেন, এমন সময় বাইরে যেন বহু দূর থেকে একটা চিৎকার শোনা গেল। পুরুষ কণ্ঠে পরিত্রাহী চিৎকার। হেল্প, হেল্প, সেভ মি, হেল্প। কথা বোঝার উপায় নেই, শুধু আর্তনাদের সুরটা বোঝা যাচ্ছে। আমরা 4 জন চায়ের পাত্র রেখে ব্যস্তভাবে তাঁবুর বাইরে এলাম। হেল্প, হেল্প, সেভ মি, হেল্প। এবার বোঝা যাচ্ছে, কণ্ঠস্বরও চেনা যাচ্ছে। একদিন মার্কোভিচ ইংরেজি বলেছে রাশিয়ান উচ্চারণে। এই প্রথম তার মুখে খাঁটি ইংরেজির উচ্চারণ শুনলাম। কিন্তু লোকটা কোথায়? রাপসাংও হতভম্বের মতো এদিক ওদিক চাইছে, কারণ চিৎকারটা একবার মনে হচ্ছে দক্ষিণ থেকে, একবার মনে হচ্ছে উত্তর থেকে আসছে। হঠাৎ ক্রোল চেঁচিয়ে উঠল, ওই তো! সে চেয়ে আছে উত্তরে নয়, দক্ষিণে নয়, একেবারে শূন্যে, আকাশের দিকে।
মাথা তুলে স্তম্ভিত হয়ে দেখি মার্কোভিচ শূন্যে ভাসতে ভাসতে আমাদের দিকে এগিয়ে আসছে। একবার সে নিচের দিকে নামে, পরক্ষণেই এক দমকা বাতাস তাকে আবার উপরে তুলে দেয়। এই অবস্থাতেই সে ক্রমাগত হাত পা ছুঁড়ে চিৎকার করে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। কিভাবে সে এই অবস্থায় পৌঁছলো সেটা ভাবার সময় নেই। কি করে তাকে নামানো যায় সেটাই সমস্যা, কারণ পাগলা হাওয়া যে শুধু থামছেই না তা নয়, ক্ষণে ক্ষণে তার বেগ ও গতিপথ বদলাচ্ছে। লেট হিম স্টে দেয়ার। সন্ডার্স হঠাৎ বলে উঠল। ক্রোল সে কথায় তৎক্ষণাৎ সায় দিল। তারা বুঝেছে মার্কোভিচকে শাস্তি দেবার এটাই একটা চমৎকার পন্থা। এদিকে আমার বৈজ্ঞানিক মন বলছে মার্কোভিচ নিচে না নামলে তার ওড়ার কারণটা জানা যাবে না। রাফসান কিন্তু ইতিমধ্যে তার তিব্বতী বুদ্ধি খাটিয়ে কাজে লেগে গেছে। 5 মিনিটের মধ্যে সে খান 10 লম্বা চামড়ি লোমের দড়ি পরস্পরের সঙ্গে গেরো বেঁধে তার এক মাথায় একটা পাথর বেঁধে সেটাকে মার্কোভিচের দিকে তাক করে ছোঁড়ার জন্য তৈরি হলো। ক্রোল তাকে গিয়ে বাধা দিল। মার্কোভিচ এখন আমাদের মাথার উপর এসে পড়েছে। ক্রোল তার দিকে ফিরে কর্কশ গলায় চিৎকার করে বলল, ড্রপ ইউর গান ফার্স্ট। অর্থাৎ আগে তোমার হাত থেকে বন্দুক নিচে ফেলো। মার্কোভিচের হাতে বন্দুক রয়েছে সেটা এতক্ষণ দেখিনি। মার্কোভিচ বাধ্য ছেলের মতো তার হাতের ম্যানলিখারটা ছেড়ে দিল, আর সেটা আমাদের থেকে 10 হাত দূরে মাটিতে পড়ে খানিকটা আলগা বরফ চারিদিকে ছিটিয়ে দিল। এবার রাফসান দড়ির মাথায় বাঁধা পাথরটা মার্কোভিচের দিকে ছুঁড়ে দিল। অব্যর্থ লক্ষ্য। মার্কোভিচ খপ করে সেটা লুফে নিল। তারপর রাফসান একাই অনায়াসে তাকে টেনে মাটিতে নামিয়ে আনলো। এইবার লক্ষ্য করলাম যে মৃত লামার ঘরে যে ব্যবহারের বুট জুতো দেখেছিলাম তারই একজোড়া রয়েছে মার্কোভিচের পায়ে। এছাড়া তার কাঁধের ঝোলার ভিতর থেকে গুম্ফার অনেক জিনিস বেরোলো, তার অধিকাংশই সোনার। ডাকাত হাতে না হাতে ধরা পড়েছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে এমনই একটা আশ্চর্য জিনিসের সন্ধান সে আমাদের দিয়েছে যে তাকে শাস্তি বা ধমক দেওয়ার কথাটা আমাদের মনেই হলো না। মার্কোভিচ আমাদের ছেড়ে পালিয়েছিল ঠিকই, আর তার মতলব ছিল যাওয়ার পথে মৃত লামার গুম্ফা থেকে বেশ কিছু মূল্যবান দ্রব্য সরিয়ে নেওয়া। মূর্তি টুর্তি ঝোলায় ভরার পর তার বুটের কথাটা মনে পড়ল। সেদিন থেকেই তার লোভ জেগেছিল ওই জিনিসটার উপর। বুট নিয়ে বাইরে এসে সেটা পরে 2-1 পা হেঁটেই বুঝতে পারে নিজেকে বেশ হালকা লাগছে। এইভাবে টুন্ডুপ সমেত 2 মাইল সে দিব্য চলেছিল। এমন সময় এক উত্তরমুখী ঝড় এসে তার সমস্ত ফন্ডি ভন্ডুল করে দিয়ে তাকে আকাশে তুলে নিয়ে আবার তা আমাদেরই কাছে এনে হাজির করে। ক্রোল ও সন্ডার্স স্বভাবতই এই কাহিনী শুনে একেবারে হতভম্ব। তখন আমি তাদের পুঁথি আর মুঙের কথাটা বললাম। কিন্তু তার সঙ্গে এটার কি সম্পর্ক? প্রশ্ন করল সন্ডার্স। আমি বললাম, পুঁথিতে এই মুঙের সঙ্গে মানুষের গুলফ বা গোড়ালির একটা সম্পর্কের কথা বলা আছে। আমার বিশ্বাস এই দুইয়ের সংযোগেই মানুষের দেহের ওজন কমে যায়। আমি জানি ওই বুটের শুকতলায় মুঙের প্রলেপ লাগানো আছে। অন্য সময় হলে কী হতো জানি না। চোখের সামনে মার্কোভিচকে উঠতে দেখে ক্রোল ও সন্ডার্স দুজনকেই আমার সিদ্ধান্ত মেনে নিতে হলো। বলা বাহুল্য, এই তিব্বতী বুট আমাদের প্রত্যেকেরই একটা করে চাই। রাফসানকে বলতে সে বলল সে নিজেই গুম্ফা থেকে আমাদের 4 জনের জন্য 4 জোড়া জুতো নিয়ে আসবে। মার্কোভিচ এখন একেবারে সুবোধ বালকটি। তার কাছে চোরাই মাল যা ছিল সব আমরা বাজেয়াপ্ত করে নিয়েছি। সেগুলো ফেরার পথে সব যথাস্থানে রেখে দেওয়া হবে। মার্কোভিচ জানে যে আমাদের কাছে তার মুখোশ খুলে গেছে। এরপর সে আর কোনো বাঁদরামি করবে বলে তো মনে হয় না। তবে অঙ্গার শত ধৌতনেত্য ইত্যাদি। 22 আগস্ট। আমরা ডুংলুংডোর প্রাচীরের সামনে ক্যাম্প ফেলে বসে আছি কাল বিকেল থেকে। খাড়াই উঠে গেছে প্রাচীর প্রায় 150 ফুট। এটা যে কী দিয়ে তৈরি তা
ভূতত্ত্ববিদ সন্ডার্স পর্যন্ত বলতে পারল না। কোনো চেনা পাথরের সঙ্গে এই গোলাপি পাথরের কোনো মিল নেই। এই পাথর আশ্চর্য রকম মসৃণ ও আশ্চর্য রকমের মজবুত। ধাপে ধাপে কত করে তাতে পা ফেলে উপরে ওঠার কোনো প্রশ্ন ওঠে না। ক্রোল তিব্বতী বুট পরে দু একবার চেষ্টা করেছে, কিন্তু হাওয়ার অভাবে 20-25 ফুটের উপরে পৌঁছতে পারেনি। অথচ প্রাচীরের পিছনে কি আছে জানবার একটা অদম্য কৌতূহল হচ্ছে। সন্ডার্স বলেছে এটা একটা দুর্গ জাতীয় কিছু। আমি এখনো বলছি হ্রদ। অবিনাশবাবু আরও পুণ্য সঞ্চয়ের জন্য তৈরি হয়ে আছে। প্রাচীরের পিছন থেকে কোনো রকম শব্দ না পেলেও ক্ষণে ক্ষণে পরিবর্তনশীল মন মাতানো গন্ধ চারিদিকে মশগুল হয়ে আছে। আমরা তিনজন ডার্ক সাইডে বৈজ্ঞানিক এই গন্ধের কোনো কারণ খুঁজে না পেয়ে বোকা বনে আছি। 22শে অগস্ট। আশ্চর্য বুদ্ধি প্রয়োগ, অভাবনীয়তার ফল। আমাদের সঙ্গে পুরনো খবরের কাগজ ছিল অনেক। সেইগুলোর সঙ্গে দুটো তিব্বতী ম্যাপ আর কিছু র্যাপিং পেপার জুড়ে আমাদের স্টকের তার দিয়ে কাঠামো বানিয়ে একেবারে খাঁটি দিশি উপায়ে একটা ফানুস তৈরি করে আগুন জ্বালিয়ে তাতে গ্যাস ভরলাম। তারপর সেটার সঙ্গে একটা 200 ফুট লম্বা দড়ি বাঁধলাম। সেই দড়িতে আমার ক্যামেরা বেঁধে পাঁচিলের দিকে তার মুখ ঘুরিয়ে 15 সেকেন্ড পরে আপনি ছবি উঠবে এরকম একটা ব্যবস্থা করে ফানুস ছেড়ে দিলাম। দড়ি ক্যামেরার সমেত সাঁই সাঁই করে ফানুস উপরের দিকে উঠে গেল। প্রাচীরের মাথা ছাড়িয়ে যেতে লাগলো 6 সেকেন্ড। তারপর আর দড়ি ছাড়লাম না। 20 সেকেন্ড পরে ফানুস সমেত ক্যামেরা নামিয়ে আনলাম। ছবি উঠেছে, রঙিন ছবি, হ্রদের ছবি নয়, দুর্গেরও ছবি নয়, গাছপালা লতাগুল্মে ভরা এক অবিশ্বাস্য সুন্দর সবুজ জগতের ছবি। এরই নাম ডুংলুংডো। আপাতত আমরা প্রাচীর থেকে প্রায় 1200 গজ দূরে একটা পাথরের ঢিপির পাশে বসে আছি। আমাদের 5 জনেরই প্রায় তিব্বতী বুট। আমরা অপেক্ষা করছি ঝড়ের জন্য। আশা আছে সেই ঝড় আমাদের উড়িয়ে নিয়ে ডুংলুংডোর প্রাচীরের ওপারের রাজ্যে গিয়ে ফেলবে। তারপর কি আছে কপালে জানি না। 30শে অগস্ট। দূরে, বহু দূরে একটা দল আমাদের দিকে এগিয়ে আসছে। এটা যদি দস্যু দল হয় তাহলে আমাদের আর কোনো আশা নেই। ডুংলুংডোর আবহাওয়ায় 5 দিনে আমাদের যে স্বাস্থ্যোন্নতি হয়েছিল তার জোরেই আমরা এই 10 মাইল পথ হেঁটে আসতে পেরেছি। কিন্তু এখন শক্তি কমে আসছে। আমরা যেদিকে যাচ্ছি হাওয়া বইছে তার উল্টো দিকে, তাই তিব্বতী বুটগুলো কোনো কাজে আসছে না। খাবার দাবারও ফুরিয়ে আসছে, বড়িও বেশি নেই। এই অবস্থায় পিস্তল বন্দুক সঙ্গে থাকা সত্ত্বেও একটা বড় দস্যু দল এসে পড়লে আমাদের চরম বিপদে পড়তে হবে। এমনিতেই আমরা একজনকে হারিয়েছি, অবশ্যই তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। তার অতিরিক্ত লোভই তাকে শেষ করেছে। অবিনাশবাবুর ধারণা যে দলটা এগিয়ে আসছে সেটা যাযাবরের দল। বললেন, আপনার যন্ত্রে কি দেখলেন জানি না মশাই, ওরা দস্যু হতেই পারে না। কৈলাস, মানস সরোবর ও ডুডুংলা দেখার ফলে আমি দিব্য দৃষ্টি পেয়েছি। আমি স্পষ্টই দেখছি ও দল আমাদের কোনো অনিষ্ট করতে পারে না। যাযাবর দল হলে অবশ্য অনিষ্ট করার কথা নয়, বরং তাদের কাছ থেকে ঘোড়া, চমড়ি, খাবার দাবার ইত্যাদি সব কিছুই পাওয়া যাবে। তার ফলে আমরা যে নিরাপদে দেশে ফিরে যেতে পারবো সে ভরসাও আছে আমার। 37 ঘন্টা ঝড়ের অপেক্ষায় বসে থেকে 23 তারিখ দুপুর 1:30 নাগাদ আকাশের অবস্থা ও তার সঙ্গে একটা শব্দ শুনে বুঝতে পারলাম আমরা যেরকম ঝড় চাই, অর্থাৎ যার গতি হবে উত্তর পশ্চিম, সেরকম একটা ঝড় আসছে। অবিনাশবাবুর তন্দ্রা এসে গিয়েছিল, তাকে ঠেলে তুলে দিলাম।
তারপর আমরা 5 জন বুটধারী ঝড়ের দিকে পিট করে ডুংলুংটোর প্রাচীরের দিকে বুক চিতিয়ে দাঁড়ালাম। 3 মিনিট পরে ঝড়টা এসে আমাদের আঘাত করলো। আমার ওজন এমনিতেই সবচেয়ে কম, 1 মণ 1300, কাজেই সবচেয়ে আগে আমি শূন্যে উঠে পড়লাম। এই আশ্চর্য অভিজ্ঞতা সঠিক বর্ণনা দেওয়া আমার পক্ষে অসম্ভব নয়। ঝড়ের দাপটে সাঁই সাঁই করে এগিয়ে চলেছি শূন্য পথ দিয়ে, আর ক্রমেই উপরে উঠছি। সেই সঙ্গে ডুংলুং ডোর প্রাচীরও আমার দিকে এগিয়ে আসছে আর নিচের দিকে নেমে যাচ্ছে। সামনের দৃশ্য দ্রুত বদলে যাচ্ছে, কারণ প্রাচীর আর আমাদের দৃষ্টিপথে বাধা সৃষ্টি করছে না। প্রথমে পিছনে বহু দূরে বরফে ঢাকা পাহাড়ের চূড়ো দেখা গেল। তারপর ক্রমে ক্রমে প্রাচীর যে আশ্চর্য জগৎটাকে আমাদের দৃষ্টি থেকে আড়াল করে রেখেছিল, সেই জগতে প্রবেশ করতে চলেছি। আমার পিছন দিক থেকে ক্রোল, সন্ডার্স ও মার্কোভিচ ইংরেজি ও জার্মান ভাষায় ছেলে মানুষের মতো উল্লাস প্রকাশ করছে। আর অবিনাশবাবু বলছেন, ও মশাই, এই যে দেখছি নন্দন কানন মশাই, এসে দেখছি নন্দন কানন। প্রাচীর পেরোতেই ঝড়ের তেজ ম্যাজিকের মতো কমে গেল। আমরা 5 জন বাতাসে ভেসে ঠিক পাখির পালকের মতো তুলতে তুলতে ঘাসে এসে নামলাম। সবুজ রং, তাই ঘাস বললাম, কিন্তু এমন ঘাস কখনো চোখে দেখিনি। সন্ডার্স চেঁচিয়ে উঠল, জানো শঙ্কু, এখানের একটি গাছও আমার চেনা নয়, একটিও না। একবারে নতুন আশ্চর্যকর প্রাকৃতিক পরিবেশ। কথাটা বলেই সে পাগলের মতো ঘাস, পাতা, ফুলের নমুনা সংগ্রহ করতে লেগে গেল। ক্রোল তার ক্যামেরা বার করে পটাপট ছবি তুলছে। অবিনাশবাবু ঘাসের উপর গড়াগড়ি দিয়ে বললেন, এখানেই থেকে যাই মশাই, এখানেই থেকে যাই, আর গিরিটে গিয়ে কাজ নেই। এই অতি উর্বর জমি, চাষ হবে এইখানে, চাল ডাল সবজি সব হবে। মার্কোভিচ তার বুট খুলে লম্বা ঘাসের ভিতর দিয়ে জায়গাটা অনুসন্ধান করতে এগিয়ে গেল। ডুংলুংডো আয়তনে প্রায় মানস সরোবরের মতোই বড়। বৃত্তাকার প্রাচীরের মধ্যে একটা অগভীর বাটির মতো জায়গা। দেখে মনে হয় কেউ যেন হাত দিয়ে বসিয়ে দিয়েছে। প্রাচীরের বাইরেটা নিচের দিকে খাড়া নেমে গেলেও ভিতরের ঢালু হয়ে নেমেছে। সন্ডার্স ঠিকই বলেছে, এখানে একটা গাছও আমাদের চেনা নয়, তারও নয়, আমারও নয়। তবে প্রতিটি গাছই ডালপালা ফুল পাতা মিলিয়ে ছবির মতো সুন্দর। আমরা 4 জন বুট পরে লাফিয়ে লাফিয়ে, অর্ধেক হেঁটে অর্ধেক উড়ে জায়গাটার ভিতর দিকে এগোচ্ছি। এমন সময় হঠাৎ একটা ছনছন শব্দ শুনলাম। তারপর সামনের একটা বড় বড় পাতাওয়ালা গাছের মাথার উপর দিয়ে দূরে আকাশে প্রকাণ্ড একটা কি যেন দেখা গেল। সেটা ক্রমেই আমাদের দিকে এগিয়ে আসছে। কয়েক সেকেন্ডের মধ্যে বুঝতে পারলাম সেটা একটা পাখি। শুধু পাখি নয়, একটা অতিকায় পাখি। 500 ঈগল এক করলে যা হয় তেমন তার আয়তন। মাই গড! বলে একটা অস্ফুট চিৎকার করে ক্রোল তার ম্যান লেখারটা পাখির দিকে উঁচোতেই আমি হাত দিয়ে সেটার নলটা নিচের দিকে নামিয়ে দিলাম। শুধু যে বন্দুকে ও পাখির কোনো ক্ষতি করা সম্ভব হবে না তা নয়, আমার মন বলছে পাখি আমাদের কোনো অনিষ্ট করবে না। ঈগলের মুখ ও সাউথ আমেরিকান ম্যাকওয়ের মতো ঝলমলে রঙের পালকওয়ালা অতি বিশাল পাখিটা মাথার উপরে 3 বার চক্রাকারে ঘুরে সমুদ্রগামী জাহাজের ভোঁয়ের মতো শব্দ করতে করতে যেদিক দিয়ে এসেছিল সেদিকেই চলে গেল। আমার মুখ দিয়ে আপনা থেকেই একটা কথা বেরিয়ে পড়ল, রক। হোয়াট? আমি আবার বললাম, রক অথবা রুক। সিনবাদের গল্পে এইরকমই একটা পাখির কথা ছিল। ক্রোল বলল, কিন্তু আমরা তো আর অ্যারাবিয়ান নাইটসের রাজ্যে নেই, এ তো একেবারে বাস্তব জগৎ। সন্ডার্স তার বিস্ময়ে কাটিয়ে নিয়ে বলল, জঙ্গলের মধ্যে একটিও পোকামাকড় দেখছি না, যেটা খুব আশ্চর্য লাগছে আমার। আমরা 4 জন এগোতে এগোতে হঠাৎ একটা বাধা পেলাম।
এই প্রথম উদ্ভিদ ছাড়া অন্য কিছুর সামনে পড়তে হলো। প্রায় 2 মানুষের সমান উঁচু একটা নীল ও সবুজে মেশানো পাথুরে ঢিবি আমাদের সামনে পড়েছে। সেটা দুপাশে কত দূর পর্যন্ত গেছে জানি না, হয়তো ডাইনে বাঁয়ে কাছাকাছির মধ্যেই তার শেষ পাওয়া যাবে। কিন্তু ক্রোল আর ধৈর্য রাখতে পারল না। সে তার বুট সমেত একটা বিরাট লাফ দিয়ে অনায়াসে উড়ে গিয়ে ঢিবিটার মাথার উপরে পড়ল। আর তারপরেই এক কাণ্ড, ঢিবিটা নড়ে উঠল। তারপর সেটা সব শুদ্ধ বাঁ দিকে চলতে আরম্ভ করলো। ক্রোলও তার সঙ্গে সঙ্গে চলছে। এমন সময় সে চেঁচিয়ে উঠল, মাই গড, ইটস আ ড্রাগন! ড্রাগনই বটে। ক্রোল ভুল বলেনি। সেই ড্রাগনের একটা বিশাল পিছনের পা এখন আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। অবিনাশ বাবু ও বাবা গো! বলে ঘাসের উপর বসে পড়লেন। ইতিমধ্যে ক্রোলও ড্রাগনের পিঠ থেকে লাফিয়ে আমাদের কাছে চলে এসেছে। আমরা অবাক হয়ে এই মন্দর গতি দানব তুল্য জীবের যেটুকু অংশ দেখতে পাচ্ছি তার দিকে চেয়ে রইলাম। প্রায় 3 মিনিট সময় লাগলো ড্রাগনটার আমাদের সামনে দিয়ে লেজটা এঁকিয়ে বেঁকিয়ে গাছপালার পিছনে অদৃশ্য হয়ে যেতে। যে ধোঁয়াটা এখন বনের বেশ খানিকটা অংশ ছেয়ে ফেলেছে সেটা এই ড্রাগনের নিঃশ্বাসের সঙ্গে বেরিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এতক্ষণে ক্রোলের বোধহয় আমার কথায় বিশ্বাস হয়েছে। তার অদ্ভুত নিরীহ ভ্যাপাচেকা ভাব দেখে তাই মনে হয়। সন্ডার্স বলল, চারিদিকে এই সম্পূর্ণ অপরিচিত প্রাকৃতিক দৃশ্য দেখে নিজেকে একেবারে অশিক্ষিত বর্বর বলে মনে হচ্ছে আমার শঙ্কু। আমি বললাম, আমার কিন্তু ভালোই লাগছে। আমাদের এই গ্রহে যে জ্ঞানী মানুষের বিস্ময় জাগানোর মতো কিছু জিনিস এখনো রয়েছে, এটা আমার কাছে একটা বড় আবিষ্কার। আরও ঘণ্টাখানেক ঘুরে বেরিয়ে বিস্ময় জাগানোর মতো কত প্রাণী যে দেখলাম তার হিসেব নেই। একটা ফিনিক্সকে আগুনে পড়ার ঠিক আগের মুহূর্ত থেকে তার জায়গায় নতুন ফিনিক্সকে জন্মে পাখা মেলে সূর্যের দিকে উড়ে যেতে দেখেছি। এছাড়া উপকথার পাখির মধ্যে গ্রিফিন দেখেছি, পারস্যের সিমুর্ঘ, আরবদের আঙ্কা দেখেছি, রুস্টের নোর্ক আর জাপানিদের ফেং ও কির্নে দেখেছি। সরীসৃপের মধ্যে চোখে চাহনি ভস্য করা ব্যাসিলিক্স দেখেছি। একটা আগুনে অদ্যাহ স্যামুয়েল ল্যান্ডারকে দেখলাম তার বিশেষত্ব জাহির করার জন্যে যেন বারবার একটা অগ্নিকুণ্ডে প্রবেশ করছে আর অক্ষত দেহে বেরিয়ে আসছে। একটা প্রকাণ্ড চতুর্থ শ্বেত হস্তি দেখেছি, সেটা ইন্দ্রের ঐরাবত ছাড়া আর কিছুই হতে পারে না। আর সেটা যে গাছের ডালপাড়া ছিঁড়ে খাচ্ছিল, তার পত্রপুষ্পের চোখ ঝলসানো বর্ণচ্ছটা দেখে সেটা যে স্বর্গের পারিজাত তা অবিনাশবাবুও সহজেই অনুমান করলেন। তবে জায়গাটা যে সবটাই বৃক্ষলতার কুলমসের ফিত নন্দনকানন তা নয়। উত্তরের প্রাচীর ধরে মাইলখানেক যাওয়ার পর হঠাৎ দেখি গাছপালা ফুল ফল সব ফুরিয়ে গিয়ে ধূসর রুক্ষ এক পাথরের রাজ্যে হাজির হয়েছে। সামনে বিশাল বিশাল প্রস্তরখণ্ডের স্তূপ নিয়ে এক পাহাড়, তার গায়ে একটা গুহা, আর সেই গুহার ভিতর থেকে রক্তহীন করা বিচিত্র সব হুঙ্কার শোনা যাচ্ছে। বুঝতে পারলাম আমরা রাক্ষসের রাজ্যের প্রবেশপথে এসে পড়েছি। রাক্ষস সব দেশেরই উপকথাতে আছে, আর তাদের বর্ণনাও মোটামুটি একই রকম। সন্ডার্স গুহায় প্রবেশ করতে মোটেই রাজি নয়। ক্রোলের দোনামোনা ভাব। এটা দেখেছি যে এখানকার প্রাণীরা আমাদের রাজ্যই করে না, কিন্তু তা সত্ত্বেও আমি ইতস্তত করছি, কারণ অবিনাশবাবু আমার কোটের আস্তিন ধরে চাপ মেরে বুঝিয়ে দিচ্ছেন, ঢের হয়েছে, এবার চলুন ফিরি। এমন সময় একটা তারস্বরে চিৎকার শুনে আমাদের সকলেরই মনটা সেই দিকে চলে গেল। ইউনিকর্নস, ইউনিকর্নস, ইউনিকর্নস! বাঁ দিকে একটা মস্ত ছবির পিছন থেকে মার্কোভিচের গলায় চিৎকার আসছে। ও কি আবার কোকেন টোকেন খেলো নাকি? ক্রোল প্রশ্ন করল। মোটেই না,
বলে আমি এগিয়ে গেলাম ঝোপটার দিকে। সেটা পেরোতেই এক অদ্ভুত দৃশ্য দেখে কয়েক মুহূর্তের জন্য আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। ছোট বড় মাঝারি নানান সাইজের একটা জানোয়ারের পাল আমাদের সামনে দিয়ে চলেছে। তাদের গায়ের রং গোলাপি আর খয়েরি মেশানো। গরু আর ঘোড়া এই দুটো প্রাণীর সঙ্গেই তাদের চেহারার মিল আছে। আর রয়েছে প্রত্যেকটার কপালে একটা করে পেঁচানো শিং। বুঝতে পারলাম যে এদের সন্ধানেই আমাদের অভিযান। এরাই হলো এক শৃঙ্গ বা ইউনিকর্ন, প্লিনের ইউনিকর্ন, বিদেশের রূপকথার ইউনিকর্ন, মহেঞ্জোদারোর সিলে খোদাই করা ইউনিকর্ন। জানোয়ারগুলো সব কটাই যে হাঁটছে তা নয়, তাদের মধ্যে কয়েকটা ঘাস খাচ্ছে, কয়েকটা একই জায়গায় দাঁড়িয়ে লাফিয়ে চাঞ্চল্য প্রকাশ করছে, আবার কয়েকটা বাচ্চা ইউনিকর্ন খেলার ছলে পরস্পরকে গুঁতোচ্ছে। মনে পড়ল উইলেটের ডায়েরিতে লেখা, আই স আ হার্ড অফ ইউনিকর্ন টুডে। আমরাও উইলেটের মতো সুস্থ মস্তিষ্কেই দলটাকে দেখছি। কিন্তু মার্কোভিচ কই? সবে প্রশ্নটা মাথায় এসেছে এমন সময় এক অদ্ভুত দৃশ্য জানোয়ারের মধ্যে থেকে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে বেরিয়ে এসেছে মার্কোভিচ। তার লক্ষ্য হলো আমাদের পিছনে ঘাসের শেষে ডুংলুংডোর প্রাচীরের দিকে। আর সে যাচ্ছে একা নয়, তার দু হাতে চাপটে ধরা রয়েছে একটা গোলাপি রঙের ইউনিকর্নের বাচ্চা। সন্ডার্স চেঁচিয়ে উঠল, থামাও থামাও, শয়তানটাকে থামাও! বুট পরো, বুট পরো! চিৎকার করল ক্রোল। সে ছুটেছে মার্কোভিচকে লক্ষ্য করে। আমরাও তার পিছু নিলাম। কথাটা ঠিক সময় কানে গেলে হয়তো মার্কোভিচ খেয়াল হতো, কিন্তু তা আর হলো না। ঘাসের জমি ছাড়িয়ে প্রাচীরের মাথায় পৌঁছেই সে এক মরিয়ায় বেপরোয়া লাফ দিল। অবাক হয়ে দেখলাম যে লাফটা দেওয়ার সঙ্গে সঙ্গেই তার কোল থেকে ইউনিকর্নের বাচ্চাটা উধাও হয়ে গেল। আর পর মুহূর্তেই মার্কোভিচের নিম্নগামী দেহ প্রাচীরের পিছনে অদৃশ্য হয়ে গেল। পরে রাপসাংয়ের সঙ্গে কথা হয়েছিল। সে মার্কোভিচকে প্রাচীরের উপর থেকে 150 ফুট নিচে মাটিতে পড়তে দেখে তার দিকে দৌড়ে যায়, কিন্তু তার আর কিছু করবার ছিল না। হাড়গোড় ভেঙে মার্কোভিচের তৎক্ষণাৎ মৃত্যু হয়। ইউনিকর্নের কথা জিজ্ঞেস করাতে সে অবাক হয়ে মাথা নেড়ে বলেছিল, সাহেব তো একাই পড়েছিলেন, তার হাতে কিচ্ছু ছিল না। ডুংলুংডো সম্পর্কে আমি যে ধারণাটায় পৌঁছেছি, সন্ডার্স ও ক্রোল তাতে সায় দিয়েছে। আমার মতো অনেক দেশের অনেক লোক অনেক কাল ধরে যদি এমন একটা জিনিস বিশ্বাস করে যেটা আসলে কাল্পনিক, তাহলে সেই বিশ্বাসের জোরেই একদিন সে কল্পনা বাস্তব রূপ নিতে পারে। এইভাবে বাস্তব রূপ পাওয়া কল্পনার জগৎ হলো ডুংলুংডো। হয়তো এমন জগৎ পৃথিবীতে আর কোথাও নেই। ডুংলুংডোর কোনো প্রাণী বা উদ্ভিদকে তার গণ্ডির বাইরে আনা মানেই তাকে আবার কল্পনার জগতে ফিরিয়ে আনা। মার্কোভিচ তাই ইউনিকর্ন আনতে পারেনি। সন্ডার্সের থলি থেকে তার সংগ্রহ করা ফুল পাতা তাই উধাও হয়ে গেছে। মৌনি লামা একসঙ্গে হ্যাঁ না বলার মানেও এই এখন স্পষ্ট। এক শৃঙ্গ সত্যি থেকেও নেই। অবশ্যই ওড়ার ব্যাপারে উনি না বলে ভুল করেছিলেন, তার কারণ উড্ডয়ন সূত্রের কথাটাও উনি বোধহয় জানতেন না। অবিনাশবাবু সব শুনে টুনে বললেন, তার মানে বলছেন দেশে বেরিয়ে গিয়ে দেখাবার কিছু নেই, এই তো? আমি বললাম, ক্রোলের তোলা ছবি আছে। অবশ্যই সাধারণ লোকের কাছে সেটা খুব বিশ্বাসযোগ্য হবে বলে মনে হয় না। আর আছে আমাদের তিব্বতী পর্যুত, কিন্তু পুঁথিতে বলছে উংমুং জিনিসটা গরমে গলে গিয়ে তার গুণ চলে যায়। অবিনাশবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। এবার আমি আমার মুখ্য মস্ত্রটি ছাড়লাম। আমরা যে প্রায় 25 বছর বয়স কমিয়ে দেশে ফিরছি সেটা বোধহয় খেয়াল করেননি না? কিরকম কিরকম? আমি আমার দাড়ি গোঁফ থেকে বালি আর বরফের কুচি ঝেড়ে ফেলে দিতেই
অবিনাশবাবুর চোখ গোল হয়ে গেল। এ কি? এই যে কালো কুচকুচে কাঁচা! আমি বললাম, আপনার গোঁফও দায়ী, আয়নায় দেখুন। অবিনাশবাবু আয়না নিয়ে অবাক বিস্ময়ে নিজের গোঁফের দিকে চেয়ে আছেন। এমন সময় সন্ডার্স এলো। সন্ডার্সেরও বয়স কমে গেছে। তার উপরের পাটির পিছনের দিকে একটা দাঁত নড়ছিল, সেটা আবার শক্ত হয়ে গেছে। বাইরে থেকে যাযাবরদের হই হুল্লোড়ের শব্দ, খোঁড়ার খুঁড়ের শব্দ, কুকুরের ঘেউ ঘেউ শুনতে পাচ্ছি। মেঘ কেটে গিয়ে রোদ উঠেছে। ওং মণিপদ্মে হুম। শেষ হলো গান, গল্প এবং এর প্রথম নিবেদন সত্যজিৎ রায়ের কাহিনী প্রফেসর শঙ্কু ও এক শৃঙ্গ অভিযান। প্রফেসর শঙ্কু অনুভব মুখার্জি, অবিনাশবাবু ও দস্যু দলের নেতা অভিষেক বোস, সন্ডার্স ও রাপসাং শুভ্রপাল, ক্রোলের চরিত্রে শুভব্রত জানা, মার্কোভিচের ভূমিকায় শুভায়ু, কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায়, সহকারী ঐশী ভট্টাচার্য, তত্ত্বাবধান সোনামণি সাহা, উপদেষ্টা হিয়া মুখার্জি। আজ থেকে ঠিক 15 দিন বাদে আসবে গান, গল্প এবং এর দ্বিতীয় নিবেদন। সঙ্গে থাকুন। নমস্কার।